ভাই আমি এই ১ বছর ওকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। আমাকে কেউ মেসেজ দিলেই আমি আগে নাম জিজ্ঞেস করতাম আর বাসা কোথায় সেটা জিজ্ঞেস করতাম, এই আশায় যে ইলা মেসেজ দেবে, কিন্তু ও আর ফিরে আসেনি। তাহলে ইলা যে তোর সামনে এত ঘোরাঘুরি করলো, তোর কি মনে হয়নি এটাই সেই মেয়ে? অনেকবার মনে হয়েছে, কিন্তু এই ইলা আর ওই ইলা অনেক পার্থক্য। ও ইলা সবসময় দুষ্টুমি করতো, আর এই ইলা সবসময় চুপচাপ থাকে। আর বড় কথা, ইলা বলেছিল তার বাড়ি বগুড়াতে, আর এই ইলার বাড়ি তো দিনাজপুর। তাহলে কিভাবে বুঝবো এটাই সেই ইলা? রাফেল আর সামির দুজনেই চিৎকার করে উঠল। ইয়ে, তার মানে তুই আরো 1 বছর আগেই প্রেমে পড়েছিস? তোর ইনাফুলের তাদের হাসি ছাদ জুড়ে ছড়িয়ে গেল। কিন্তু সেই হাসির ভেতরে আরো একটা সত্য খুব নিঃশব্দে জন্ম নিল। শান প্রথমবার বুঝলো এলা শুধু একাই তাকে ভালোবেসে গেছে। এবার তার পালা এলার সব কষ্ট দূর করে দেয়া। আর রাফেল প্রথমবার মুক্ত হলো সে পুরনো শূন্যতা থেকে। এখন সেও অনেক খুশি। ইলা তো তার ভয়েস কিংকে পেয়েছে। ইলার অতীত আর বর্তমান দুই জায়গাতেই তার হৃদয়ে রাখা পুরুষ এখন তার স্বামী মেজর আরিয়ান খান শাওন। আর আকাশের দিকে তাকিয়ে শাওন মনে মনে বলল, লিটল হার্ট, তুমি জানো না তোমার জন্য নতুন গল্প অপেক্ষা করে আছে। আকাশে চাঁদ ধীরে ধীরে মেঘের আড়ালে লুকিয়ে যাচ্ছে, ঠিক যেমন শাওনের বুকের ভেতর লুকিয়ে আছে হাজারটা ঝড়, জ্বালা, অপরাধবোধ, প্রেম, সব মিলিয়ে একটা বিস্ফোরণ। রাফেল কিছুক্ষণ চুপ করেছিল, তার মুখে আগের মতো হাসি নেই। সে শাওনের দিকে হালকা ঝুঁকে আবার বলল, শাওন, তাহলে কিছু কথা পরিষ্কার করি। তুই বলেছিস তুই সেই ভয়েস কিং যাকে ইলা ভালোবাসেছিল, যে মানুষটাকে না দেখেও বিয়ে করতে চেয়েছিল। শাওন মাথা নিচু করে শুধু একটা নিঃশ্বাস ছাড়ল। তাই উত্তর, সামির তো প্রায় ঝাঁপিয়ে পড়ল উত্তেজনায়। ভাই ভাই, আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে। মানে তোর বউ তোর প্রেমে পড়েছিল, আবার তুই তার প্রেমে পড়েছিলি। দুজন একে অন্যজনকে খুঁজেছিস, কিন্তু জানিস না কে কে এটা সিনেমাকেও হার মানায়। হায় খোদা, এত লাকি মানুষও পৃথিবীতে আছে নাকি? রাফেল এবার আস্তে করে শাওনের কাঁধে হাত রাখলো। তার গলা আগের মতো শক্ত নয়, বরং খুব নরম, ভাইয়ের মতো, বন্ধুর মতো, মানুষের মতো। দেখ, আমি আজকে খুব খুশি। আমি খুশি যে ইলার ভালোবাসা ভুল মানুষের কাছে যায়নি। কিন্তু তুই কি ওকে সত্যিটা বলবি না? ও সারা জীবন ভয়েস কিংকেই খুঁজছিল, যে মানুষটাকে মনে করে বাঁচতে শিখছিল। তুই যদি এখনই বলিস, ও তো আনন্দে কান্না করে দেবে মনে হয়। শাওন চোখ বন্ধ করে ফেললো। ভেতরে একটা আগুন, আবার একটা গভীর স্নেহ, দুটোই লড়ছে। সে ধীরে ধীরে বলল না। এই একটা শব্দ শুনে রাফেল আর সামির দুজনেই চমকে উঠল। না মানে কি? তুই বলবি না? এটা কেন শাওন? শাওন আকাশের দিকে তাকালো। মেঘের আড়ালে চাঁদ, চোখে হালকা জল চিকচিক করলো, কিন্তু সে আড়াল করলো তাড়াতাড়ি। আমি ওকে পেতে চাই, ওর হৃদয়কে পেতে চাই, আমার জন্য, আরিয়ান খান হিসেবে, ভয়েস কিং শাওন হিসেবে নয়। রাফেল হতবাক, সামির তো হা করে তাকিয়ে আছে। মানে কি ভাই, এটা আবার কেমন কথা? ও আমাকে ভয়েস কিং ভেবে ভালোবেসেছিল, যাকে ও কখনো দেখেনি, কখনো ছুঁয়েও দেখেনি, কিন্তু তাও বিয়ে করতে চাইছিল। কথা বলতে বলতে তার চোখে যেন সেই পুরনো মুহূর্তগুলো জেগে উঠল। ইলার ছোট মুখ আবির মাখা, হাত মায়ের মারে ভয়ে কুকড়ে যাওয়া শরীর, অবুঝ শিশুর মতো কান্না। কিন্তু আজকে ইলা আমাকে চেনে, আমার রাগ দেখে, আমার খারাপ ব্যবহার দেখে, আমার ঠান্ডা আচরণ দেখে। তারপরও ইলা যদি আমাকে ভালোবাসতে শিখে, তাহলে সেটা হবে আমার জয়, আমার নামের জয়, আমার ভালোবাসার জয়। কিন্তু ভাই, ও তো সারা জীবন ভয়েস কিংকে খুঁজছে। তুই যদি না বলিস, ও কি কখনো জানবে সত্যিটা? তুই আসলে সেই ভয়েস কিং? শাওন উদাস হেসে বলল, আচ্ছা, এটা প্রেম নাকি নাটক? তুই নিজের বউয়ের কাছেও রহস্য হয়ে থাকবি। কিন্তু ভাই, একটা কথা বলতে চাই। তুই যদি চুপ থাকিস আর এই সত্যিটা যখন ভাবি নিজে থেকে জানবে, তখন তো ভাবি আনন্দেই তোকে মেরেই ফেলবে। তিনজন একসাথে হেসে উঠল। হাসির মাঝে শাওনের চোখ ভিজে যায় আবার। রাফেল আরো কাছে এসে বলল, তুই যা করছিস, কিন্তু একটা প্রতিশ্রুতি দে, আর কি কষ্ট দিবি না? শাওন এবার এতটাই নরম হয়ে গেল যে তার গলা কেঁপে উঠল। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ইলার চোখে আর কখনো কষ্টের জল আসবে না। ও আর কখনো আমার জন্য কষ্ট পেয়ে কাঁদবে না। ওর মা যত কষ্ট দিয়েছে, আমি তার উল্টোটা দেব।
আমি তাকে সুখ দেব। আমি তাকে খুঁজে পেয়েছি, এবার তাকে হারাবো না। হঠাৎ বাতাস একটু জোরে বইল, চাঁদ মেঘের আড়াল থেকে বেরিয়ে এলো। তিন বিন্দু চুপ, তারপর রাফেল ধীরে বলল, ঠিক আছে, তাহলে তুই সুন্দরভাবে শুরু কর, ভালোবাসা দিয়ে নিজের মতো করে। তারপরে একদিন ওকে সত্যিটা বলবি, কিন্তু যেদিন বলবি আমাকে থাকতে দিবি। আমি দেখতে চাই ওর চোখের সেই আনন্দ। ঠিক আছে ভাই, সেদিন তুই সামনে দাঁড়িয়ে থাকবি, যেদিন আমি বলবো লিটল হার্ট আমি তোমার ভয়েস কিং। রাফেল হাত বাড়িয়ে দিল, সাজিত হাত রাখলো, শাওন হাত রাখলো তাদের উপরে। তিনজনের বন্ধন আরো শক্ত হলো। চাঁদের আলো ছাদের রেলিংয়ে পড়ে ঝলমল করছিল, ঠিক শাওনের বুকের ভেতরে নতুন শুরুটার মতো। আজ থেকে সত্যিটা বুকের কাছে লুকিয়ে শুধু ভালোবাসা দিয়ে ইলাকে জয় করবে শাওন। এটাই নতুন শুরু, নতুন প্রতিজ্ঞা, নতুন ভালোবাসা। রাস্তার পাশে মানুষ জড়ো হতে শুরু করেছে, কেউ চিৎকার করছে, আরে অ্যাম্বুলেন্স ডাকো, ছেলেটা নিঃশ্বাসই নিচ্ছে না। আর আরিয়ান রক্তে ভেজা অবস্থায় একদম স্থির, শরীরটা বেঁকে আছে। দুজন এসে তাড়াতাড়ি তাকে তুলে অ্যাম্বুলেন্সে তুলল। চোখ বন্ধ আছে, শুধু বুকে ক্ষীণ ওঠানামা বোঝা যাচ্ছে। মৃত্যু মানুষের মতো নিস্তব্ধ হয়ে আছে। একজন আরিয়ানের বাড়িতে খবর জানার জন্য, তার পরিচয় জানার জন্য মানিব্যাগ খুঁজতে লাগলো। পার্স খুলে আইডি দেখে চমকে ওঠে। স্যার তো আর্মি অফিসার, ক্যান্টনমেন্টে খবর দিতে হবে। লোকটি ক্যান্টনমেন্টে ফোন দিয়ে জানানোর একটু পরে হাসপাতাল পৌঁছে যায়। আরিয়ানকে বেডে শিফট করার কিছুক্ষণ পরে দুজন আর্মির অফিসার এসে হাজির হয়। কয়েক মিনিটের মধ্যে সিদ্ধান্ত হলো আরিয়ানকে সাধারণ হাসপাতালে রাখা যাবে না, তাকে আর্মি মেডিকেল সেন্টারে শিফট করতে হবে। আবার দ্রুত অ্যাম্বুলেন্সে উঠিয়ে আর্মি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হলো। এদিকে হালিমা ইলাকে দুজন বসে আছে, ইলা চুপচাপ আছে, কিছু বলছে না। হঠাৎ ফোন কাঁপতে লাগলো। স্ক্রিনে অজানা নাম্বার। ইলার বুক হঠাৎ দম বন্ধ হয়ে গেল। হ্যালো, ওপাশ থেকে তাড়াহুড়ো আর ভয় মিশ্রিত কণ্ঠ। আপনি কি আরিয়ান স্যারের কেউ হন? ওনার কল লিস্টে লাস্ট নাম্বার আপনার ছিল, লিটল হার্ট নামে সেভ করা। জি বলুন প্লিজ। ম্যাম, আরিয়ান স্যার অ্যাক্সিডেন্ট করেছে, অবস্থা খুবই গুরুতর। এক মুহূর্তে ইলার চারপাশ অন্ধকার হয়ে গেল। ফোন হাতে থেকে পড়ে যেতে যেতে সে কোনো রকমে ধরল। কোন হসপিটাল? আমি আসছি। ঢাকা মেডিকেলে আছে, আপনি তাড়াতাড়ি চলে আসুন। ইলা দাঁড়াতেই পারল না, হঠাৎ দৌড়ে বেরিয়ে গেল দরজা ঠেলে। ইলার কান্না মনের অজান্তে কান্না করছে। সে জানে না কেন একটা কষ্ট হচ্ছে আরিয়ানের জন্য। ইলাকে পাগল পাগল লাগছে। দৌড়ে দৌড়ে ইলা হাসপাতালে পৌঁছে হাসপাতালে ঢুকে ইলা চিৎকার করতে লাগলো। কোথায় আমার স্বামী? প্লিজ বলুন কোথায়। একজন নার্স এগিয়ে এসে বলল, ম্যাম আপনি কাকে খুঁজছেন একটু বলবেন প্লিজ? আমার স্বামী আরিয়ান খান একটু আগে অ্যাক্সিডেন্ট করে অ্যাডমিট হয়েছে। নার্স এক সেকেন্ড চুপ করে গভীর শ্বাস নিয়ে বলল, আরিয়ান স্যারকে আর্মি মেডিকেল হেডকোয়ার্টারে শিফট করা হয়েছে ম্যাম। আমাকে তো বলা হলো তাকে এখানে আনা হয়েছে। নার্স নরম গলায় বলল, ম্যাম উনি আর্মির স্পেশাল ইউনিটের একজন, সিভিল হাসপাতালে রাখা নিরাপদ না, আর অবস্থা খুবই ক্রিটিক্যাল। ইলার পা কাঁপতে লাগলো। হালিমা তাড়াতাড়ি তাকে ধরলো, বলল, চল আমরা এখনই ওখানে যাব। কিভাবে অ্যাক্সিডেন্ট করলো? কিভাবে হলো এইসব? পাশে থাকে এক ভদ্রলোক যে ঘটনা দেখে পুলিশকে জানিয়েছিল আর আরিয়ানকে হসপিটালে নিয়ে এসেছে, সে গিয়ে এসে বলল, ম্যাডাম, একটা সাদা গাড়ি ইচ্ছে করেই বাইকটা ধাক্কা দেয়, তারপর পালায়। ইলার শরীর জমে গেল, চোখে অন্ধকার হয়ে গেল। উঠে দাঁড়িয়ে কাপা কণ্ঠে বলল, ওনার কে এমন শত্রু থাকতে পারে? রিক্সা থামতেই সামনের উঁচু গেটটা যেন অচেনা অচেনা কোনো পৃথিবীর দরজা। আর্মি মেডিকেল সেন্টার রেস্ট্রিক্টেড এরিয়া। ইলা দাঁড়িয়ে আছে, গেট বন্ধ। দুজন আর্মি অফিসার দাঁড়িয়ে মেডিকেল সেন্টারে গেট করা পাহারায়। ইলা দৌড়ে গেটের সামনে গিয়ে চিৎকার করলো, আমার স্বামী ভেতরে, আমাকে ঢুকতে দিন, দয়া করে আমাকে ঢুকতে দিন। সেনাগার ঠান্ডা গলায় বলল, ম্যাম, আইডি ছাড়া প্রবেশ করা সম্ভব নয়। ইলা থতমতো খেয়ে ব্যাগ থেকে এনআইডি বের করে দিল। হাত এতটাই কাঁপছে যে খাটটা দুবার পড়ে যাচ্ছিল। সেনা সদস্য কড়া চোখের সামনে পেছনে তাকালো। এটা সাধারণ হাসপাতাল নয়, এটা মিলিটারি সেকশন, যেখানে যে কেউ ঢুকতে পারে না। সে আরেকজনকে ডাকলো, সে এসে বলল, ম্যাডাম, এটা সিএমএইচ নয়, এখানে প্রবেশ করতে হলে অনুমোদন লাগবে। যার কাছে আসছেন তিনি আপনাকে গেট পাস দিয়েছেন? এলা মাথা নড়ল না, তার চোখের নিচ দিয়ে পানি ছুটছে। সে বুঝে গেছে আরিয়ান এখানে আছে, কিন্তু তার কাছে যেতে পারবে না। এলা হতাশা ভরা কণ্ঠে, আমি তার খুব কাছের মানুষ। উনি অ্যাক্সিডেন্ট করেছে, আমাকে যেতে দিন প্লিজ। সেনা সদস্য মুখে কড়া ভঙ্গি রাখলো। ইলার কান্না একটু নরম হয়ে গেল। সে ওয়াকি টকিতে ভেতরের ডিউটি অফিসারের সাথে কথা বলল। ডিউটি অফিসারের উত্তর, ওয়াকি টকিতে আরিয়ানের কেস সেন্সিটিভ, সিভিলিয়ান এন্ট্রি অ্যালাউ নয়। যদি কোনো আর্মি সদস্য অনুমতি দেয় তাহলে গেট খোলা যাবে না।
ইলা যেন জায়গাতে স্থির হয়ে গেল। ঘাড় নিচু করে হাত দুটো শক্ত করে চেপে ধরে চোখ দিয়ে পানি পড়া থামছে না। সেনা সদস্য নরম গলায় বলল, ম্যাডাম, আমরা আপনাকে ঢুকতে দিতে চাই, কিন্তু নিয়ম খুব কড়া। ভেতর থেকে যদি অনুমতি আসে তখনই আপনি ঢুকতে পারবেন। আপনার কি আর কোনো পরিচিত আছে? আমি কাউকে চিনি না। এই কথা বলে ইলার হাঁটু ভেঙে মাটিতে বসে গেল। সে আজ্জোর করে ফেলল, স্যার প্লিজ আমাকে যেতে দিন, আমি একটাবার শুধু তাকে দেখবো। গাট মুখ শক্ত করে দাঁড়িয়ে রইল। ইলা ভেঙে পড়ল, মাটিতে বসেই কান্নায় চিৎকার করে উঠল। আল্লাহ প্লিজ সব ঠিক করে দাও আল্লাহ। অন্যদিকে হাসপাতালে ভেতরে তখন সার্জারি রুমের লাইট জ্বলছে, ডাক্তারদের আতঙ্কিত দৌড়াদৌড়ি। আরিয়ান নিথর দেহ, পুরো শরীরে ব্যান্ডেজ, মনিটরে অনিয়মিত হৃদস্পন্দন। ডাক্তার চিৎকার করছে, সেনারা নিজেদের মধ্যে কথা বলছে। আরিয়ান স্যারের অবস্থা খুব খারাপ, বাঁচবে কি না বলা যাচ্ছে না। কথাটা ইলার কানে যেতেই তার শরীর ঠান্ডা হয়ে গেল। ইলা মাটিতে বসে অসহায়ভাবে ফিসফিস করে, আল্লাহ প্লিজ আপনি ওকে নিয়ে যাবেন না। আমি কিছুই বুঝতে পারিনি, বুঝে ওঠার আগেই কেন সব শেষ হয়ে যাচ্ছে। ইলা কাঁদিস না, কিচ্ছু হবে না, চল বাসায় ফোন করি। গেটের সামনে এখনো ইলা কাঁদছে, চোখ দুটো লাল হয়ে গেছে। হালিমা বারবার পানি দিচ্ছে, ইলা পানিও খেতে পারছে না। সেই সময় ইলা হঠাৎই ফোনটা শক্ত করে ধরে শান্ত কণ্ঠে বলল, আরিয়ানের বাড়িতে ফোন দিতে হবে। হাত এতটাই কাঁপছিল যে নাম্বার ডায়াল করতেও পারছিল না। হালিমা ফোনটা ইলার হাতে ধরে দিল। ফোন বারবার রিং হচ্ছে। মধ্যরাত পেরিয়ে গেছে। অবশেষে ওপাশে কারো ঘুম ঘুম উদ্বিগ্ন গলা। নাফিজা খান। হ্যালো, কে? ইলা গলা খুলতেই পারছিল না, কণ্ঠ আটকে গেছে। অবশেষে কোনো মতে বলল, আম্মা আমি 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 ইলা। নাফিজার সঙ্গে সঙ্গে সজাগ হয়ে উঠলেন। এত রাতে ফোন? কি হয়েছে মা? তুমি ঠিক আছো তো? ইলার কান্না ধরে রাখতে পারল না, তার কণ্ঠ ভেঙে গেল। আম্মা আরিয়ান আরিয়ান অ্যাক্সিডেন্ট করেছে, অবস্থা খুব খারাপ। ওকে আর্মি মেডিকেলে নেওয়া হয়েছে, আমাকে ঢুকতেও দিচ্ছে না। লাইন ওপাশে নিস্তব্ধতা, তারপর হঠাৎ একটা দম বন্ধ করা কান্নার শব্দ। নাফিজা খান চিৎকার করে তার স্বামীকে ডাকছে, ওঠো, আমাদের ছেলে, আমাদের ছেলে, কি হয়েছে? আমাদের ছেলে অ্যাক্সিডেন্ট করেছে। ইলা ভেঙে পড়েছে, ওকে ভিতরে ঢুকতে দিচ্ছে না। পাশ থেকে মেহরাব খান ফোন ধরলেন। শান্ত হ মা, ডাক্তার কি বলেছে? ও শ্বাস নিচ্ছে তো? কিছুই জানি না, ওরা কাউকে ঢুকতে দিচ্ছে না। ওপাশে মেহরাব খানের গম্ভীর দম বন্ধ করা দীর্ঘশ্বাস। এত রাতে রওনা দিলে সকাল ছাড়া পৌঁছাতে পারবো না মা। তুমি গেটের সামনে থাকো, ভেবো না, ওর কিচ্ছু হবে না। আমাদের ছেলে খুব শক্ত। কিন্তু কথার মাঝেই নাফিজা খানের কান্নার শব্দ। আমার ছেলেটা, ওর কি হয়েছে? আল্লাহ! ইলা ফোনটা বুকে চেপে ধরলো। সে আর কথা বলতে পারলো না। হালিমা পুরো কাপা হাতে পরীর নাম্বার ডায়াল করলো। ফোন ধরতেই পরী ঘুম ঘুম বিরক্ত গলা, হালিমা, এই রাতে কল কেন? পরি, আরিয়ান ভাই অ্যাক্সিডেন্ট করেছে, অবস্থা খুব খারাপ। কি তোরা কোথায়? ইলা ঠিক আছে তো? আমরা আর্মি মেডিকেলের গেটে, কিন্তু ঢুকতে দিচ্ছে না। আমাদের আরিয়ান ভাইয়াকে, আল্লাহ ওকে বাঁচিয়ে দাও। অন্যদিকে ইলা ফোন দিল তার বাবাকে। হৃদস্পন্দন থেমে থেমে চলছে। হাসপাতালে গেটের আলোয় ইলার মুখ ফ্যাকাশে। সে কাঁপতে কাঁপতে বাবার নাম্বার চাপলো দুবার। রিং হতে গভীর ভারী গলা, ইলা মা, এত রাতে কল, কি হয়েছে? রাশেদ তালুকদার ফোন ধরার সাথে সাথে ইলা হাউমাউ করে কেঁদে উঠল। আব্বু আব্বু আরিয়ান আরিয়ান অ্যাক্সিডেন্ট করেছে আব্বু, আমি ঢুকতে পারছি না। রাশেদ তালুকদার প্রথমে স্তব্ধ, তারপর তিনি গম্ভীর ভারী কণ্ঠে বললেন, ইলা কান্না থামো, আমি ক্যান্টনমেন্টে ফোন দিচ্ছি, আর আমি এখনই বের হব। সকালের আলো ফুটলেই পৌঁছে যাব। তুমি গেটের সামনে থাকো, এক পাও নড়বে না। তুমি একা না, আমি আছি, আমি আসছি মা। এবার ইলা একদম শিশুর মতো কাঁদে ফেললো। আব্বু আমি খুব ভয় পাচ্ছি। রাশেদ তালুকদারের গলা ভারী হয়ে গেল। আরিয়ান তোমাকে ছেড়ে কোথাও যাবে না, আল্লাহর উপর ভরসা রাখো, ভয় পাইও না ইলামা, তুমি না আমার সাহসী মেয়ে। ইলা আর কিছু বলল না। ফোন কেটে গেল। ইলা গেটের সামনে বসে। রাত 3টা। ইলা শুধু দোয়া করছে, প্লিজ আরিয়ান ফিরে এসো। হালিমা মাথায় হাত বুলিয়ে বলল, সকাল হলে সবাই চলে আসবে, তুই একা না। ইলা ধীরে মাথা নেড়ে ভাঙা কণ্ঠে বলল, আমি এক মুহূর্ত ওকে ছাড়া থাকতে পারছি না হালিমা, খুব দেখতে ইচ্ছে করছে। লিয়ান দূরে গাড়ির ভেতর থেকে হাসপাতালের দিকে তাকিয়ে ঠান্ডা হাসি দিল। আরিয়ান, গুড বাই। এখন ইলা শুধু আমার। গেটের সামনে ইলা তখনও হাঁটু গেড়ে বসে। রাত কেটে ভোরের আলো উঠতে শুরু করেছে। গাট পরিবর্তন হলো, কিন্তু ইলা নড়েনি একবারও। চোখ দুটো ফুলে লাল হয়ে গেছে। হালিমা পুরো রাত ধরে ইলার পাশে ছিল। হালিমার মাথায় ঘুরছে একটাই কথা, ইলা
এমনভাবে কাঁদছে আরিয়ানের জন্য? ও তো নাকি ভাইয়াকে ভালোবাসে না, তাহলে কিসের টানে এতটা ভেঙে পড়েছে? শিলাকে কখনো কাউকে নিয়ে এত দিশেহারা হতে দেখেনি। হঠাৎ ভেতরে গেট থেকে গাড়ির শব্দ, একটা কালো টয়োটা ক্রুজার গেটের সামনে থামলো। দুজন সশস্ত্র আর্মি অফিসার দরজা খুলে নামতে গার্ডরা স্যালুট দিয়ে দাঁড়ালো। গাড়ির পেছনে দরজা খুলতেই বেরিয়ে এলো একজন লম্বা রাগী চেহারার অত্যন্ত হ্যান্ডসাম পুরুষ, আরিয়ানের ব্যাটসম্যান ক্যাপ্টেন সাজু খান। চোখে সানগ্লাস, গায়ের ওপর ক্যামোফেলস জ্যাকেট, মুখের রাগে জমাট হয়ে থাকা কড়া ভঙ্গি। সাজু কাটকে জিজ্ঞেস করলো, কোন মেয়েটা সিভিলিয়ান পাস ছাড়া ভেতরে ঢুকতে জোর করেছিল? গাট একটু সংকোচ নিয়ে ইলার দিকে ইশারা করলো। ইলা ধীরে ধীরে মাথা তুললো। সাজু তার দিকে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। ইলা চোখ, কান্না ভাঙা মুখ সবই দেখে নিল। সে হঠাৎ কঠোর গলায় বলল, আপনি আরিয়ানের কে হন? ইলা শব্দে খুঁজে পেল না, গলার ভেতর কাটা লেগে আছে যেন। আমি ওর খুব কাছের মানুষ, প্লিজ আমাকে ভেতরে যেতে দিন। সাজু ঠান্ডা মুখে তাকিয়ে রইল এক মুহূর্ত, যেন অনন্ত সময় হয়ে গেল। হঠাৎ সাজু গম্ভীর কণ্ঠে বলল, গেট ওপেন করো, তিনি ভেতরে যাবে। একজন জিজ্ঞেস করলো। স্যার, অনুমোদন লাগবে। সাজু চোখ তুলে শুধু একবার তাকালো, আর কোনো শব্দের দরকার হলো না। গেট ধীরে ধীরে খুলে গেল ভারী শব্দে। ইলার বুক কেঁপে উঠল। ইলার হালিমা ভেতরের দিকে হাঁটছে, সাজু তাদের সামনে সোজা শক্ত ভঙ্গিতে হাঁটছে। আকাশে হালকা কুয়াশা। সাজু ভবনগুলো সাদা সাদা চকচকে ক্লিন। দূরে ট্রেন্ডিং গ্রাউন্ডে ভোরের প্যারেড চলছে। সবকিছু খুব সাজানো, খুব কঠোর। এই পরিবেশে ইলা আরো ছোট আর অসহায় হয়ে যাচ্ছে। সাজু থেমে রাজ্যের মতো গম্ভীর গলায় বলল, তাকে হয়তো দেখা যাবে না, এখনো সার্জারি শেষ হয়নি, কিন্তু আপনি ভিতরে বসে থাকতে পারেন। ইলা মাথা নেড়ে স্যার শব্দটাও বলতে পারলো না। রেড জোনে পৌঁছে ইলা দেখলো সার্জারি রুমের লাল লাইট এখনো জ্বলছে। বাইরে দুজন ডাক্তার হতাশ মুখে কথা বলছে। বডি খুব ড্যামেজ, ব্লাড প্রেশার হাই, স্পিরিট ইনপট রিপোর্ট ফ্যাক্টর। ইলা শুনতে শুনতে আবার কান্নায় ভেঙে পড়লো। হালিমা তাকিয়ে ভাবছে, এই মেয়েটা আরিয়ানকে এত ভালোবাসে, কিন্তু ওরা তো ইলা তো কিছুই বলেনি আগে এমন কিছু। সাজু ধীরে দাঁড়িয়ে ইলাকে দেখলো। তার কঠিন চোখে প্রথমবার একটা নরম ভাব দেখা গেল। সাজু নরম গলায় বলল, আপনি ভয় পাবেন না, আরিয়ান খুব স্ট্রং ছেলে, ওর কিছু হবে না। আমি ওকে দেখতে চাই, শুধু একবার দেখতে চাই। সাজু একটু থমকে গেল, তারপর ধীরে বলল, সার্জারি শেষ হলে আমি নিজেই আপনাকে নিয়ে যাব। 1 ঘন্টা পরে সার্জারি রুমের লাইট নিভে গেল। দরজা খুলতে কয়েকজন ডাক্তার বেরিয়ে এলো, সবার চেহারায় গুরুতর ক্লান্তি। সাজু এগিয়ে গেল। হাউ ইজ হি? ডাক্তার গভীর শ্বাস নিয়ে বলল, ক্রিটিক্যাল, কিন্তু আমরা স্পেট্রল করেছি। আগামী 24 ঘন্টা সবচেয়ে রিস্কি। ইলার মাথা ঘুরে গেল। সে সাজুর কাছে গিয়ে বলল, প্লিজ আমাকে নিয়ে যান, আমি দেখতে চাই। সাজু প্রথমে একটু চমকে গেল। একটা সিভিলিয়ান মেয়ে আরিয়ানের জন্য এত কান্না করছে, কে সে? সাজু নরম গলায় বলল, চলুন। ইলা যাওয়া শুরু করলো। হঠাৎ ইলাকে থামিয়ে দিয়ে সাজু বলল, আপনি ভেতরে যেতে পারবেন, কিন্তু মাত্র 1 মিনিটের জন্য। আইসিএর কাছে আসতেই ইলার হৃদস্পন্দন বেড়ে গেল। গলার ভেতর কাটা লেগে আছে, এমন একটা অবস্থা। ইলা দরজা খুললো। ভেতরে ঢুকেই ইলা স্থির হয়ে গেল। আরিয়ান তাকে দেখে মনে হচ্ছে যেন যুদ্ধক্ষেত্র থেকে ফেরা আহত সৈনিক। মুখ ফ্যাকাশে, মাথায় ব্যান্ডেজ, শরীর নীল কালশিটে, নাকের পাশে অক্সিজেন মাস্ক, বুকে মেশিনের তার, হার্ট মনিটরের টিকটিক শব্দ। ইলার বুক ভেঙে যাচ্ছে প্রতিটা শব্দে। ইলা কাছে গিয়ে ধীরে বলল, আপনি শুনেন, আমি এখানে আছি, প্লিজ ফিরে আসুন, আপনার সব কথা শুনবো আমি। চোখ দিয়ে পানি পড়ছে আরিয়ান। শুনতে পাচ্ছে কিনা সেটাও জানা নেই। এলা হাত বাড়িয়ে আরিয়ানের আঙুল ছুতেই মৃদু একটু নড়ল আরিয়ানের আঙুল। এলা চমকে গেল, মুখে কান্না হাসির মিশ্রণ আলো। আপনি শুনতে পারছেন আরিয়ান? আমি এখানে আছি। মনিটরে বিপ একটু বেড়ে গেল, যেন আরিয়ানের বুকের ভেতর থেকে চাপা প্রতিক্রিয়া। সে চোখটা খুললেও হাতের নড়ানোই প্রমাণ সে ইলার কথা শুনছে। সাজু বাইরে দাঁড়িয়ে পুরো দৃশ্য দেখলো। তার চোখ কঠোর থেকে ধীরে ধীরে বদলে গেল। সে ভাবল, এই মেয়েটা সত্যি আমার আরিয়ানের জন্য অনেক কিছু, খুব গভীর কিছু অনুভব করে এই মেয়ের জন্য। ভোরের আলো তখনও পুরোপুরি ছড়িয়ে পড়েনি। ঢাকার আর্মি হেডকোয়ার্টারের ভেতর টানটান উত্তেজনা, এত বড় একটি ক্রিমিনাল কেস, আর তার উপর ভিকটিম একজন আর্মি ক্যাডেট। সিসিটিভি ফুটেজ, রোড ক্যামেরা, বাইকের জিপিএস, প্রত্যক্ষদর্শীর বিবৃতি, সব মিলিয়ে মাত্র কয়েক ঘন্টার মধ্যে সত্যটা পরিষ্কার হয়ে গেল। গাড়িটা লিয়ান চৌধুরীর, আরিয়ানকে মারার উদ্দেশ্যে পরিষ্কার।
অন্যদিকে আইসিইউর দোহার দরজাটা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল ধাম শব্দে। ইলা এক সেকেন্ডের জন্য চোখ সরল না দরজা থেকে। মনে হচ্ছিল তার হৃৎপিণ্ডটাও ওই দরজার ওপাশেই বন্ধ হয়ে আছে। সাজু খান তার পাশে দাঁড়িয়েছিল। সে কঠোর সামরিক কঠিন মুখের মানুষটাও কয়েক সেকেন্ড নীরব। তার ভুরু কুঁচকে গেছে, যেন নিজের মনেই কিছু হিসাব করছে এই মেয়েটাকে। কেন আরিয়ানের জন্য এত ভেঙে পড়েছে? কেন আইসিইউর কাছে দাঁড়িয়েও নিজের দুঃখ চেপে রাখতে পারছে না? হালিমা পেছন থেকে ধীরে বলল, ইলা তুই একটু বস, দাঁড়িয়ে আছিস অনেকক্ষণ। ইলার গলা ভাঙা, চোখ লাল, তবু ভিতরে অদ্ভুত এক জেদ। সাজু খান কয়েক সেকেন্ড চুপ করে থেকে ইলার দিকে তাকালো। তার চোখের কঠোরতা একটু কমে গেল। তারপর গম্ভীর কণ্ঠে বলল, আপনি বাইরে অপেক্ষা করুন। আরিয়ানের ভিটালস আমি নিজেই চেক করব। ডাক্তারের সাথে কথা বলবো। এখন আপনারা ভেঙে পড়লে কেউ লাভবান হবে না। ইলা মাথা নেড়ে নিচে তাকিয়ে বসে গেল। হাত দুটি শক্ত করে জোড়া ঠোঁট কাঁপছে। হালিমা তার পাশে বসে পাতার মতো কাঁপতে থাকা হাতটা ধরে রাখলো। সময় তখন সকাল 6:30। ভোরের সোনালি আলো জানালার ধারে এসে থমকে দাঁড়িয়েছে। হঠাৎ সামরিক দৌড়াদৌড়ি দূরে করিডোরে আর্মিদের বুটের শব্দ। কয়েকজন র্যাঙ্কড অফিসার দ্রুত হেঁটে যাচ্ছে। সাজু খান এগিয়ে গিয়ে বলল, আপডেট। একজন আর্মি গম্ভীর গলায় বলল, স্যার, একটা সাদা রঙের গাড়ি ট্র্যাক করেছিল। সিসিটিভি ফুটেজে সংগ্রহ করা হয়েছে। ইচ্ছে করেই আরিয়ান স্যারের বাইককে টার্গেট করেছে। গাড়িতে যে ছিল জানা গেছে তার নাম লিয়ান চৌধুরী। সামি চোখ লাল হয়ে উঠল। লিয়ান তার নামটা এমনভাবে বলল যেন বুকের ভেতর জমে থাকা রাগের আগুন ফেটে বেরিয়ে আসছে। তখনই তার চোখ আবার ইলার দিকে গেল। সে মাটির দিকে তাকিয়ে কাঁদছে, কিছুটা অচেতন মানুষের মতো। সাজু দাঁত চেপে বলল, আরিয়ানকে মারতে চাওয়ার কারণ কি হতে পারে? যে কারণে হোক, একজন নিরীহ মানুষের জীবন নিয়ে খেলা। ওকে আমি ছাড়বই না। সকাল 7:12 মোহাম্মদপুর চৌধুরী বিলার সামনে 3টি আর্মি গাড়ি এসে দাঁড়ালো। পাড়ার লোকজন ভয়ে দরজা জানালা বন্ধ করে দেয়। আর্মিরা দরজায় জোর ধাক্কা। আমরা আর্মি ইন্টেলিজেন্স। মিসেস চৌধুরী দৌড়ে এলেন, মুখে আতঙ্ক নিয়ে দরজা খুলে দিল। লিয়ান কোথায়? লিয়ান তো উপরে, সে কি করেছে? জবাব এলো না। দুজন অফিসার সোজা সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলে। কোনো অনুমতি লাগলো না। লিয়ানের দরজা লাগানো, দরজা খুলতে বলা হলে সে দরজা খুলে না, তাই দরজা ভাঙা হলো। দরজা ভেঙে ঢুকতেই দেখা গেল মেঝেতে ছড়িয়ে আছে ইয়েস্টারডের ব্যান্ডেজ, শুকিয়ে যাওয়া রক্ত। বিছানার পাশে মোবাইল ফেলে রাখা, আর লিয়ান দাঁড়িয়ে আছে জানালার সামনে, চোখ লাল, চোয়াল শক্ত করে, মনে হচ্ছে মরিয়া হয়ে পালানোর পথ খুঁজছিল। একজন অফিসার চিৎকার করে বলল, লিয়ান চৌধুরী, হাত ওপরে তুলুন, আপনি ধরা পড়ে গেছেন। লিয়ান চোখ তুলে হাসলো, ওই পাগলাটে ঠান্ডা হাসি। ধরবেন আমাকে? কিন্তু কেন? আমার এলাকে ভালোবাসা ক্রাইম নাকি? আমি তো শুধু তাকে নিজের করতে। এক সেকেন্ডে আর্মিরা তাকে দেয়ালে চেপে ধরলো। হাত কড়া ক্লাং করে বেঁচে উঠল ধাতুর শব্দে। মিসেস চৌধুরী দাঁড়িয়ে ফুফিয়ে কাঁদছেন। লিয়ান, কি করলি? কেন করলি এইসব? লিয়ানকে গাড়িতে তোলা হলো। সে মাথা ঘুরিয়ে অসুস্থ চাহনিতে মাকে দেখে বলল, ইলা আমার হবে, আম্মু ওর পাশে, আর কেউ থাকবে না, আরিয়ানও না। আমি সব ঠিক করেই ফেলেছি। মায়ের বুক ভেঙে গেল। তিনি গাড়ির দরজায় ঝাঁপিয়ে পড়লেন। তুই কেন এমন পাগলামি করছিস বাবা? তুই তো সুস্থ হয়ে গিয়েছিলি, তাহলে আবার কেন এমনটা করছিস? গাড়ি স্টার্ট হলো। লিয়ান জানালার ওপাশে তাকিয়ে রইল, চোখে ছিল ভয়ঙ্কর শান্তি। গাড়ি ছুটল ক্যান্টনমেন্টের দিকে। ক্যান্টনমেন্ট। ইলা মাথা নিচু করে বসে আছে, ঠোঁট ফাটা, চোখ লাল। হঠাৎ সে হালিমার হাত শক্ত করে চাপলো। বারবার আমার সাথে কেন এমন হচ্ছে বলতে পারিস? কি অপরাধ আমার? চুপ কর, কিচ্ছু হবে না। আরিয়ান ভাই শক্ত মানুষ, তোকে তো এসব ভাবতেও হবে না, সব ঠিক হয়ে যাবে। ইলা চোখ বন্ধ করে ফিসফিস করলো, আমি তো তাকে নিয়ে কখনো এমন অনুভব করিনি, তাহলে আজ কেন তার জন্য আমার বুক ফেটে যাচ্ছে? ইলা চোখ বেয়ে অঝোর ধারা নেমে এলো। দূর থেকে সাজু কান পেতে শুনলো কথাগুলো। সে থমকে গেল। একজন সিভিলিয়ান মেয়ের মুখ থেকে এত সত্য, এত ভাঙা, এত গভীর অনুভূতি বের হতে শুনে সাজু প্রথমবার বুঝলো এই মেয়েটা মিথ্যে নয়। এই মেয়েটা সত্যি আরিয়ানকে প্রাণ দিয়ে ভালোবাসে। আইসিইউর দরজা খুললো। ডেন্টিস্টিক ব্লুর লাইটে ডাক্তার বেরিয়ে এলেন, মুখে গভীর ক্লান্তি। ইলার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ল। ডাক্তার, আরিয়ান কেমন আছে? ডাক্তার মুখ শক্ত করে বলল, এখনও ক্রিটিক্যাল, কিন্তু প্রথম 3 ঘন্টা পারিয়েছে, এতে ভালো লক্ষণ। ইলা ধপ করে মাটিতে বসে পড়ল। তার চোখে আবার কান্না জমে উঠল। সাজু ডাক্তারকে সরিয়ে নিয়ে গেল ব্যক্তিগতভাবে কথা বলতে। কিছুক্ষণ পর সাজু ফিরে এসে ইলার সামনে দাঁড়ালো। আপনি কি সত্যি তার খুব কাছের মানুষ? ইলা চোখ মুছতে মুছতে মাথা নেড়ে বলল, হ্যাঁ, তবে কেউ জানে না।
জানে না। আমরা দুজনেই চাইনি আমাদের সম্পর্কটাকে এক্ষুনি কেউ জানুক। তার কথা শুনে সাজু দীর্ঘশ্বাস ফেলল, তারপর কঠোরস্বরে বলল, ঠিক আছে, একটা খবর দিই, আরিয়ান এখনো লড়াই করছে। ও যুদ্ধ করে বাঁচতে জানে। আপনার কান্নাই নয়, আপনার শক্তিতে ও টিকে থাকবে। ইলা মাথা তুলল, তার চোখে প্রথমবার ছোট্ট একটুকু আলো। ঠিক তখনই পেছন থেকে দ্রুত বুটের শব্দ, গাট এসে স্যালুট দিয়ে বলল। ইলার বুক ধক করে উঠল। সাজু খান সেনাদের সাথে বেরিয়ে গেল। গেট দিয়ে 2টা গাড়ি একসাথে ঢুকলো। একটা সাদা প্রাডো, আরিয়ানের বাবা মা, আর একটা কালো হাইয়েস, ইলার বাবা মা, ইলার বড় বাবা, বড় মা, পরি, আদিপ, রায়েদ, সবাই। গাড়ির দরজা খুলতে প্রথমে বের হলেন নাফিজা খান, চেহারা সম্পূর্ণ ভাঙা, চোখ লাল, চুল এলোমেলো। আমার ছেলে আরিয়ান কোথায়? আমাকে ভিতরে যেতে দিন। মেহরাব খান তার কাঁধ ধরে সামলানোর চেষ্টা করলেন, কিন্তু তার নিজের হাতও কাঁপছে। সাজু ছুটে এসে সালাম দিল। আন্টি, আঙ্কেল, আমাকে অনুসরণ করুন, কিন্তু একসাথে এত লোক অ্যালাউ করবে না। নাফিজার চোখে আতঙ্ক জমে গেল। এরা সবাই আরিয়ানের শ্বশুর বাড়ির লোক। আরিয়ান বিয়ে করেছে? হ্যাঁ বাবা, কিছুদিন হলো বিয়ে করেছে। তাহলে আইসিইউর সামনে যে বসে আছে সে আরিয়ানের ওয়াইফ? হ্যাঁ, আরিয়ান এখন কেমন আছে? আন্টি, ও খুব ফাইট করেছে, কিন্তু অবস্থা ক্রিটিক্যাল। এই কথায় নাফিজার হাঁটু কেঁপে উঠল। তিনি প্রায় পড়ে যাচ্ছিলেন। মেহরাব তাকে ধরে বললেন, ভেঙে পড়বে না, আমরা এসেছি। আরিয়ানও অপেক্ষা করছে, ওর কিছু হবে না। সাজু আরিয়ানের বাবা মা আর ইলার বাবা মাকে নিয়ে ভেতরে গেল। বাকিরা বাইরে আছে। রাশেদ তালুকদার, যে সাধারণত যার ভরাট গলা, দৃঢ় চোখ, সবকিছু কাঁপিয়ে দেয়, আজ সেই মানুষটির চেহারা ফ্যাকাশে, ঠোঁট কাঁপছে। তারপর ইলার মা সাদা অন্য ভেজা চোখে চেপে ধরে বারবার বলছেন, আমার মেয়েটা সারা রাত একা ছিল, না জানি কত কষ্ট পেয়েছে। আইসিইউর সামনে গিয়ে রাশেদ তালুকদার বলতে লাগলো, ইলা কোথায়? আমি এসে গেছি, আমার মেয়েটা কোথায়? ইলা ধীরে ধীরে দাঁড়িয়ে সামনে এগিয়ে এলো। চোখ দুটো পুরো লাল, মুখ সাদা, হাত বরফের মতো ঠান্ডা। রাশেদ এগিয়ে এসে মেয়েকে জড়িয়ে ধরলেন। ভয় পাস না মা, আমরা এসে গেছি, কিচ্ছু হবে না জামাইয়ের। ইলা বাবার বুক চেপে ধরে হাউমাউ করে কান্না শুরু করলো। আব্বু, আমার অনেক কষ্ট হচ্ছে। আব্বু, আব্বু, কেন আমার সাথে এমনটা হচ্ছে? কেন সবকিছু বারবার এলোমেলো হয়ে যাচ্ছে? ইলার মা কান্না আটকে রাখতে না পেরে বললেন, ইলামা, তুই ভেঙে পড়িস না, আমরা চলে এসেছি, কিচ্ছু হবে না। আরিয়ান বাবার আইসুর সামনে 2 পরিবার এসে দাঁড়াতে পরিবেশ নিস্তব্ধ। নাফিজ এখানে চোখ হঠাৎ ইলার দিকে পড়ল। ইলাকে দেখে তার চোখে এক মুহূর্তের জন্য কেমন যেন নরম কষ্ট আর মাটিতে মেশানো দৃষ্টি ভেসে উঠল। তিনি কাঁপা কণ্ঠে বললেন, কাঁদিস না মা, আল্লাহকে ডাক, সব ঠিক হয়ে যাবে। ইলা মাথা নিচু করে চোখের জল মুছছে। নাফিজা ধীরে ধীরে এগিয়ে এসে ইলার মাথা 2 হাতে ধরলেন। শব্দগুলো তার গলার গভীর থেকে আসছে। আমার ছেলে অনেক স্ট্রং, কিচ্ছু হবে না, ওকে ফিরতেই হবে। আমার আরিয়ানের কিচ্ছু হবে না, তুমি শক্ত থাকো। মেহরাব খানও ইলার বাবা রাশেদের দিকে তাকিয়ে মাথা নেড়ে বললেন, কখনো ভাবিনি এভাবে বিয়ে দিয়েও দুজন দুজনের একটা আপন হয়ে যাবে। ওদের জন্য দোয়া করেন যেন এভাবেই থাকতে পারে। রাশেদ তালুকদার নিচু স্বরে বললেন, আমি আমার মেয়েকে এভাবে কাঁদতে দেখতে পারি না, আমার বুক ফেটে যায়। আমার মেয়ের চোখে এই ভাঙা অবস্থাটা আমি সহ্য করতে পারছি না। 2 বাবা একে অপরের দিকে সংকোচময় ব্যথায় ভারী দৃষ্টিতে তাকালেন। তাদের সন্তানদের জীবন দুভাগে ঝুলে আছে। আইসিইউ 2জন ডাক্তার মুখে মাস্ক নামিয়ে বাইরে এলো। মেহরাব খান ডক্টরের কাছে গেল। ইলা, নাফিজা, রাশেদ সবাই একসাথে সামনে ছুটে এলো। ডাক্তার থেমে গম্ভীর মুখে বলল, আরিয়ানের অবস্থা ক্রিটিক্যাল, কিন্তু স্টেবল করা গেছে। নাফিজা হাঁটুতে ভেঙে পড়ে কান্নায় ভেঙে পড়লেন। আলহামদুলিল্লাহ। ইলার বুক থেকে একটা ভারী হাহাকার বেরিয়ে এলো। আল্লাহ তুমি মহান। আরিয়ানের বাবা মা, ইলার বাবা মা উদ্বেগ পায়চারি করছেন। ঠিক তখনই বাইরের গেটে হঠাৎ সামরিক জিপের শব্দ। গেট শক্ত করে খুলে দেওয়া মাত্র 2টা মিলিটারি জিপ নির্দয় গতিতে ভেতরে ঢুকলো। সাথে সাথে সবাই চমকে উঠল। জিপের দরজা খুলে নামলো 2জন স্পেশাল ফোর্স সদস্য। তাদের ইউনিফর্ম, চোখে কালো সানগ্লাস, ঠোঁটে কোনো কথা নেই, ভয়ঙ্কর চাপা উত্তেজনা চারপাশে ছড়িয়ে গেল। তারপর টেনে নামানো হলো লিয়ানকে। হাত পেছনে বাঁধা, মুখে রক্তের দাগ, গালের সারা রাতের ভয় আর উন্মাদনা জমে আছে। চোখে ঘুম নেই, শুধু ভয় আর পাগলামির মিশ্র কালো ছাপ। একজন অফিসার ঠান্ডা স্বরে সাজুকে বলল, স্যার, সন্দেহভাজন আরিয়ান স্যারের বাইক অ্যাক্সিডেন্টের মূল অপরাধী লিয়ান চৌধুরী। তাকে ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে। আরিয়ানের মা বাবাকে চমকে উঠে এগিয়ে এলেন। মেহরাব খান রাগে কেঁপে বলল,
তোমরা নিশ্চিত? অফিসার ক্যামেরা থেকে ছবি দেখিয়ে বলল। জি স্যার, সে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়েছে। ধাক্কা দেওয়ার পরে গাড়ি ঘুরিয়ে পালিয়েছে। নাফিজা খান কেঁদে উঠলেন। লিয়ানকে টেনে আনা হলে তার চোখ সরাসরি গিয়ে পড়ল ইলার দিকে, যে ঠিক তখনই ভেতর থেকে বের হলো। ইলা এক মুহূর্তে থমকে গেল, তার চোখ কর্কশ লাল দুঃখে ভেজা। লিয়ান পাগল হাসিতে বলল, ইলা, তুমি কাঁদছো কেন? আমি তো তোমার সব বাধা সরিয়ে দিলাম। আরিয়ান এখন ইলার বাবা রাশেদ তালুকদার সরাসরি এগিয়ে এসে লিয়ানের গালের উপর এমন একটা চড় মারলেন যাতে করে লিয়ানের মাথা ফিরিয়ে গেল। চারপাশের আর্মিরাও এক মুহূর্তের জন্য স্তব্ধ। রাশেদের চোখ লাল, গলা কাঁপছে। তুই আমার মেয়ের জীবনে আগুন ধরিয়েছিস, মানুষ হয়ে এমন পশুর মতো কাজ করলি? লিয়ান গলা শুকনো হাসিতে বলল, ইলা, সে আমারই সেটা, যে কোনো কিছুর বিনিময়ে হোক। আরিয়ান মারা গেলে সব সহজ হয়ে যাবে। এই কথা বলতে ইলা হঠাৎ সামনে এগিয়ে এলো। তাকে ধরে রাখতে হালিমা ছুটে এলো। ইলা লিয়ানের দিকে তাকিয়ে থমকে দাঁড়ালো, চোখে ঘৃণা, কষ্ট সব একসাথে। ইলা ভাঙা গলায় বলল, আপনি সুস্থ মানুষ না, আপনি অসুস্থ। আরিয়ান যদি কিছু হয় আমি কখনো তোমাকে ক্ষমা করব না, কখনো না। লিয়ান চিৎকার করে উঠল, ইলা, তুমি আমাকে ছাড়তে পারবে না, তোমাকে আমারই হতে হবে। তুমি চিন্তা করো না, আরিয়ান মরলে সব ঠিক হয়ে যাবে। ঠাস। এবার আঘাত করলেন আরিয়ানের বাবা মেহরাব খান। তিনি লিয়ানের কলার ধরে বললেন, তুই আমার ছেলের জীবন নেওয়ার চেষ্টা করেছিস। তোকে আমি আইনের হাতে দেব যে তুই সারা জীবন বাইরের আলো দেখতে পারবি না। লিয়ান আবার সত্যি ভয় পাবার অভিনয় করে চোখ বড় বড় করে আর্মিদের দিকে তাকিয়ে বলল, আমি কিছুই করিনি। সেই বাইক নিয়ে অফিসার কঠোরভাবে বাধা দিল, চুপ। তোমার গাড়ির ব্ল্যাক বক্স, রাস্তার সিসিটিভি, সাক্ষী, সব প্রমাণ আছে। আমরা তোমাকে মিলিটারি কাস্টাডিতে নিয়ে যাচ্ছি। আরিয়ান স্যার আমাদের ইউনিটের একজন সদস্য। এটা অ্যাটেম্পটেড মার্ডার। আর্মি কোর্টে বিচার হবে। লিয়ানকে টেনে নিয়ে যেতে যেতে সে শেষবার ইলার দিকে তাকিয়ে বলল, ইলা, তুমি দেখবে আমি ছাড়া তোমার কেউ নেই। আরিয়ান আর ফিরবে না। ইলা মুখ ঘুরিয়ে রাশেদের কাঁধে মাথা রাখল। তার চোখ দিয়ে আবারও পানি ঝরছে। জিপগুলো লিয়ানকে নিয়ে বেরিয়ে গেল। চারপাশে সাইরেনের শব্দ ছড়িয়ে পড়ল। ইলা আইসিইউর দিকে তাকিয়ে শুধু একটাই কথা বলল, আরিয়ান আপনি ফিরে আসুন, দয়া করে ফিরে আসুন। কিছু সময় কেটে গেল, সবাই অপেক্ষায় আছে আরিয়ানের জ্ঞান ফেরার। ঘরটা নিস্তব্ধ। মনিটরে বিপ শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। শরীর জুড়ে ব্যান্ডেজ, মাথায় গভীর আঘাতের চিহ্ন, শ্বাস নিতে দরকার অক্সিজেন সাপোর্ট। তবু এত লড়াইয়ের মাঝেও আরিয়ান হার মানেনি। ডাক্তাররা 3 ঘন্টার ক্রিটিক্যাল সার্জারি শেষে বলেছিল যদি বাঁচে তবে ওই 1 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। এলা তখনও বাইরে দাঁড়িয়ে দুহাত কাঁপছে, চোখ লাল, ঠোঁট শুকিয়ে গেছে। বারবার তাকে ভেতরে যেতে দেয়া হয়নি। তবু ইলা জানে আরিয়ান জেগে উঠলেই হবে, আর কিছু চায় না সে। হঠাৎ মনিটরের শব্দ বদলে গেল। একজন নার্স দৌড়ে এলো। মনিটরের রিদম বদলে গেছে। আরিয়ান ধীরে ধীরে নড়ছে। ডিউটি ডাক্তার দ্রুত মাস্ক ঠিক করে এগিয়ে গেলেন। আরিয়ান চোখ খুলতে চেষ্টা করলো। পালকের মধ্যে আটকে থাকা ভারী অবসাদ, মাথার ভেতর তীব্র ব্যথা, ঠোঁট শুকিয়ে কাঠ, তারপর একটা ক্ষীণ নিঃশ্বাস। মাথা জোরে ব্যথায় ধুকপুক করলেও সে প্রথম যে নামটা খুঁজলো ইলাফুল। ডাক্তার এগিয়ে এসে বললেন, মিস্টার আরিয়ান, আপনি কি শুনতে পাচ্ছেন? কোথাও কি ব্যথা লাগছে? কিন্তু আরিয়ানের কণ্ঠ কাঁপা, দুর্বল, অথচ তীব্র উদ্বেগে ভরা। ইলা কোথায়? ইলা ঠিক আছে তো? ডাক্তার স্থির হয়ে গেলেন। একটা কথা পরিষ্কার, এই ছেলেটা অর্ধমৃত অবস্থায় থেকেও যার খোঁজ করছে সে শুধু একজনই, তার মনের গভীরের কেউ। ডাক্তারের রুমের বাইরে ইলার কান কাঁপলো। দূর থেকে একটা নার্স দৌড়ে এসে বলল, উনি জেগে উঠেছেন আর প্রথমেই ইলা নাম বলেছেন, তার কথা জিজ্ঞেস করেছেন। ইলার বুক কেঁপে উঠল, চোখের পানি থামলো না। আরিয়ানের ইলার বাবা মা অবাক হয়ে তাকিয়ে রইলেন। ইলা দৌড়ে গিয়ে দরজার কাছে দাঁড়ালো। ভেতরে ডাক্তাররা আরিয়ানকে স্থির করার চেষ্টা করছে, কিন্তু আরিয়ান বারবার দুর্বল কণ্ঠে একই কথা, ইলাকে ডাকুন প্লিজ, আমাকে ইলার সাথে কথা বলতে দিন। আরিয়ানের চোখের দৃষ্টি শুধু ইলাকে খুঁজছে। অফিসার রায়হান এগিয়ে এলেন। ইলার দিকে তাকিয়ে ধীর গলায় বললেন, ওকে মাত্র 1 মিনিটের জন্য দেখতে দেওয়া যাবে। মানসিকভাবে স্থির করানো দরকার। তুমি কি প্রস্তুত? ইলা মাথা নাড়তে পারল না, শুধু চোখ বুজে কান্না আটকে রাখার চেষ্টা করলো।
ইলার পায়ের নিচে শক্তি নেই, তবুও দরজা থেকে হাঁটা শুরু করলো। আইসিইউ রুমে প্রবেশ করতেই দেখতে পেল আরিয়ান মাথা ঘুরিয়ে তাকিয়ে আছে দরজার দিকে। চোখে ভয়, দুশ্চিন্তা, আকুলতা, চোখের কোনো শুকনো লবণাক্ত দাগ, ঠোঁটে কাঁপুনি। আরিয়ান নিঃশ্বাস রুদ্ধ করে তাকিয়ে রইল। তার চোখ জ্বলে উঠল। 1 সেকেন্ড ইলা ফুল আমার লিটল হার্ট। ইলার বুক ভেঙে গেল শব্দটা শুনে। সে এগিয়ে গেল ধীরে ধীরে। আরিয়ান হাত তুলতে চাইল, ব্যথায় কেঁপে উঠল। আপনি ঠিক আছেন? আপনার কিছু হয়নি তো? ইলা চোখে টলমল পানি। সে আরিয়ানের হাতটা নিজের 2 হাতে ধরে ফেলল। আমি ঠিক আছি, আপনি জেগে উঠেছেন এটাই আমার জন্য যথেষ্ট। আরিয়ান গভীর শ্বাস নিল, চোখ বন্ধ করল। ভেবেছিলাম হয়তো আর কখনো আপনাদের দেখতে পাবো না। ইলা চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। ওই মুহূর্তে পুরো পৃথিবী যেন নিস্তব্ধ। বাইরে আর্মিদের চোখেও সম্মান। অফিসার রায়হান দূর থেকে দৃশ্যটা দেখলেন। একজন আর্মি মেজর মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে শুধু একটি নামের জন্য, ইলাফুল। আর্মির ইন্ট্রোগেশন রুমটা যেন ইচ্ছা করেই এমন বানানো। মেটাল টেবিল, সোজা সাদা আলো চোখে আঘাত করে। চারদিকে নিঃশব্দ ঠান্ডা বাতাস। লিয়ান হাত করা পড়া অবস্থায় চেয়ারে বসে আছে, মুখে অদ্ভুত এক শান্ত হাসি। তার সামনে বসে আছেন অফিসার রায়হান। চোখে অভিজ্ঞতার ভার, কণ্ঠে কোনো আবেগ নেই। রায়হান ধীর অথচ ধারালো কণ্ঠে বললেন, লিয়ান, তুমি জানো তুমি কি করছো? আরিয়ান খান একজন অ্যাক্টিভ ডিউটি আর্মির মেজর। লিয়ান ধীরে ধীরে মাথা নিচু করে বসে আছে। কিছুক্ষণ নীরব থেকে ঠোঁটের কোণে সে ভয়ঙ্কর হাসি নিয়ে বলল, আমি শুধু ইলাকে ভালোবাসি স্যার, বাকিকে কি সেটা আমার দেখার বিষয় না। একজন অফিসার ধমক দিয়ে উঠল। ইউ হ্যাভ লস্ট ইউর মাইন্ড। লিয়ান হঠাৎ মাথা তুলে তাকালো। চোখে কোনো অনুশোচনা নেই, শুধু দখলের আগুন। ইলা অন্য কারো হাত ধরে বাঁচতে পারবে না। ইলা শুধু আমার প্রয়োজন হলে আবারও কাউকে সরিয়ে দেব। রুমে হঠাৎ নিস্তব্ধতা নেমে এলো। অফিসার রায়হানের কপালের শিরা টান টান হয়ে উঠল। এই ছেলেটা একদম খাঁটি সাইকোপ্যাথ। তুমি জানো তুমি যেটা করছো সেটার জন্য তোমার ফাঁসি হইতে পারে। লিয়ান হালকা কাজ ছাকালো। ইলা ছাড়া আমার এ জীবন অর্থহীন স্যার। সব অফিসার একে অপরের দিকে তাকালো। এই ছেলেটা ভয় পায় না। এই ছেলেটা ভালোবাসাকে অস্ত্র বানিয়েছে। রায়হান চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বললেন, ওর পরিবারকে ডাকা হোক, বিশেষ করে ওর মাকে। একজন আর্মির মেজর লিয়ানের মাকে ফোন করে। কিছুক্ষণ পর ইন্টারোগেশন রুমের দরজা খুলে গেল। ভেতরে ঢুকলেন এক মধ্যবয়সী নারী। চোখে ক্লান্তি, মুখে গভীর অপরাধবোধ। লিয়ানের মা ফারহানা চৌধুরী। ছেলেকে হাত করা পড়া অবস্থায় দেখেই তার চোখ ভিজে উঠল। লিয়ান। লিয়ান প্রথমবারের মতো একটু নড়ে চড়ে বসল, চোখ নামিয়ে ফেলল। রায়হান সরাসরি বললেন, ম্যাডাম, আপনার ছেলে একজন আর্মি অফিসারকে হত্যার চেষ্টা করেছে। আপনি কিছু বলতে চান? ফারহানা চৌধুরী ব্যাগ খুলে কাপা হাতে একটা মোটা ফাইল বের করলেন, টেবিলের উপর রেখে বললেন, স্যার, আমার ছেলে অসুস্থ মানসিকভাবে। এটা আজকে না 7 বছর ধরে। সবাই অবাক হয়ে গেল। ফারহানা চৌধুরী ফাইল খুললেন, মেডিকেল রিপোর্ট, সাইকিয়াট্রিক ইভ্যালুয়েশন, প্রেসক্রিপশন সবকিছু বের করে টেবিলে রেখে দিল। 7 বছর আগে একটা মেয়েকেও ভালোবাসতো তো। ফ্ল্যাশব্যাক 7 বছর আগে। রিয়ান তখন একদম আলাদা ছিল, হাসি খুশি, বিশ্বাসী, পড়াশোনায় অনেক ভালো। তখন লিয়ান ক্লাস 9-এ পড়তো। লাইফে প্রথম ভালোবাসার অনুভূতি তৈরি হয়েছিল। মেয়েটা তার ক্লাসমেট ছিল। লিয়ান ছোট থেকেই অনেক জেদি, ও যেটা চায় সেটা যে কোনোভাবেই তাকে দিতে হয়। লিয়ান একদিন বাসায় এসে বললেও আবিদা নামে একটা মেয়েকে ভালোবাসে, আর বিয়ে করলে তাকেই বিয়ে করতে চায়। আমি ভেবেছি ও বাচ্চা, তাই হয়তো এমন করছে, পরে ঠিক হয়ে যাবে। তার 2 দিন পরে লিয়ান একটা ডায়মন্ডের রিং কিনে এনে বলে আজ ও আদিবাকে প্রপোজ করবে বিয়ের জন্য। আমি বলেছিলাম এত তাড়াতাড়ি কেন লিয়ান, 2 জনই পড়াশোনা করো, তারপরে না হয় এইসব। কিন্তু লিয়ান সেই ছোট্ট বয়সে বলেছিল সে হারাম সম্পর্কে যেতে চায় না। তাই আমিও আর কিছু বলিনি। যেহেতু ওর বাবা নেই, তাই আমি সম্পর্কটা মেনে নিয়েছিলাম। লিয়ান একটা ক্যাফেতে বসে আছে, হাতে সেই ছোট্ট রিং বক্স। লিয়ান আবিদার জন্য অপেক্ষা করে আছে। হঠাৎ দরজা খুলে ঢুকলো আবিদা, কিন্তু একা না, তার হাত ধরে ভেতরে ঢুকে আরেকজন ছেলে। লিয়ান আবিদার সাথে অন্য ছেলেকে দেখে কিছুটা অবাক হয়ে যায়। আবিদা লিয়ানের কাছে সে চোখে চোখ রেখে বলে, সেই শব্দগুলো যেন বুলেটের মতো লিয়ানের বুকে ঢুকেছিল। লিয়ান আর একটা কথাও বলেনি, সেখান থেকে চলে এসেছে। ফারহানা চৌধুরী লিয়ানকে জিজ্ঞেস করলেন। লিয়ান কিছু না বলে নিজের রুমে ঢুকে যায়।
কয়েকদিন পর জানা যায় লিয়ানের সব টাকা নিয়ে আবিদা অন্য ছেলের সঙ্গে শহর ছেড়ে পালিয়ে যায়। লিয়ান যা যা দামি জিনিস গিফট করেছিল সেগুলো সব কিছু নিয়ে পালিয়ে যায়। লিয়ান সেটা শোনার পরে রাতে লিয়ান ঘরের আয়না ভেঙে ফেলেছিল, নিজের হাত কেটেছিল, চোখে ছিল শূন্যতা। আবিদা ছিল একটা ফোল্ড ও লিয়ানের টাকাকে ভালোবেসেছিল, কিন্তু লিয়ান বিয়ের কথা বলাতেই তার আসল রূপ বেরিয়ে আসেন। লিয়ান তখন থেকে চুপ হয়ে যায়, কারোর সাথে কথা বলতো না, নিজের রুমে থাকতো, একা একা কথা বলতো, একা একাই হাসতো। ওই ঘটনার পর থেকেই ও বদলে যায় স্যার। ডাক্তার বলেছে ও যাকে ভালোবাসে তাকে নিজের সম্পত্তি ভাবে। বর্তমান 2 বছর টানা ট্রিটমেন্টের পর লিয়ান সুস্থ হয়ে বাসায় আসে। এরপর থেকে আমি লিয়ানের মধ্যে পরিবর্তন দেখেছি, কিন্তু কোনো হিংস্রতা দেখিনি। কিন্তু মাঝে মাঝে ও পাগলামি করে, কিন্তু কিছুদিন ধরেই শিজুকা নামে কারো জন্য অনেক পাগলামি করছে। রায়হান ফাইল উল্টাতে উল্টাতে গম্ভীর গলায় বললেন, কিন্তু অসুস্থতা কাউকে খুনের লাইসেন্স দেয় না মিসেস চৌধুরী। আমি খুনি না স্যার, আমি শুধু আমার জিনিস ফেরত চাই। আমি আমার ইলাকে ফেরত চাই। সবাই শিউরে উঠল। ফারহানা বেগম চোখ মুছলেন। স্যার, আমি অনুরোধ করছি ওকে চিকিৎসার সুযোগ দিন। জেলে দিলেও ও আরও ভয়ঙ্কর হয়ে যাবে। রায়হান চুপ করে লিয়ানের দিকে তাকালো, তারপর ধীরে বললেন, এভাবে আমরা তাকে ছেড়ে দিতে পারি না। তদন্ত চলবে, মেডিকেল বোর্ড বসবে, কিন্তু একটা কথা পরিষ্কার, ইলা এখন থেকে আর্মির প্রোটেকশনে থাকবে। লিয়ানের চোখ হঠাৎ লাল হয়ে উঠল। রায়হানের কথা শুনে লিয়ান ফিসফিস করে বলল, কেউ আমাকে ওর থেকে আলাদা করতে পারবে না, কেউ না। ক্যামেরার লাল আলো জ্বলছে, রেকর্ড হচ্ছে সব। লিয়ানের মা অনেক রিকোয়েস্ট করেছে, কিন্তু কোনো কাজ হয়নি। শেষে রায়হান ফারহানা চৌধুরীকে জানালো এটা মেডিকেল বোর্ড, আর আরিয়ান সুস্থ না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না। আপাতত লিয়ান আমাদের কাছে থাকবে। আর অন্যদিকে আইসিইউতে আরিয়ান মৃত্যুর সাথে লড়ছে। ইলা আরিয়ানের পাশে বসেছিল। আরিয়ান ইলার একটা আঙুল শক্ত করে ধরে আছে। হঠাৎ ডাক্তার আর 2জন মিলিটারি অফিসার একসাথে ঢুকলো রুমে। তাদের মুখে আতঙ্ক, দুশ্চিন্তার হাজার প্রশ্ন। ইলা দাঁড়িয়ে গেল। ডাক্তার ভিতরে এসে, আপনাকে এখন বাইরে যেতে হবে। ইলা আরিয়ানের দিকে তাকিয়ে থাকলো। আরিয়ান ইশারায় বারবার বলছে না যেতে, কিন্তু ইলা আরিয়ানের থেকে বিদায় নিয়ে আইসিইউ থেকে বেরিয়ে আসলো। গেটের পাশে সবাই দাঁড়িয়ে আছে। সাবিয়া বেগম এগিয়ে এসে বলল, ইলামা, তুই ঠিক আছিস তো? মারে, আমার ছেলেটাও কেমন আছে? ডাক্তার বাইরে বের হয়ে এসে শান্তভাবে বলল, রোগীর অবস্থা এখন স্টেবল, কিন্তু তাকে একদম স্ট্রেস না দেওয়া জরুরি। রোগীর সাথে একজন থাকতে পারবে শুধু। সবাই একসঙ্গে তাকালো। সে একজনের দিকে, ইলা। আইসিইউর ভেতরে আরিয়ান তখনও আধা চেতন অবস্থায় ফিসফিস করে সাজুকে বলল, ইলাও কোথাও যাবে না, আমি যতদিন না সুস্থ হচ্ছি সে আমার সাথেই থাকবে। আরিয়ানের কথা শুনে সাজুয়ের সাথে ডাক্তাররা অবাক হলো, কিন্তু মাথা নাড়ল। তাহলে আপাতত ইলাই থাকবে ভেতরে। তাহলে সাজু বাইরে এসে সবার উদ্দেশ্যে বলল, আরিয়ান চায় তার সাথে তার সহধর্মিণী ইলা থাকুক। পরিবারের সবাই চুপ, কেউ কোনো শব্দ করলো না, কারণ সবাই প্রথমবার বুঝলো এই কয়েকদিনে আরিয়ান ইলাকে নিজের করে নিয়েছে। কারণ জীবনের সবচেয়ে কঠিন সময় যাকে চাইছে সে একটাই মানুষ, ইলা। কাউকে এতটা ভালো নাও আসলে কেউ এভাবে বলতে পারে না। ডাক্তার ইলাকে ভেতরে যাওয়ার পারমিশন দিল। ইলা ভেতরে গিয়ে আবার চেয়ারে বসলো, আরিয়ানের হাত ধরে রাখলো। আরিয়ান হালকা নড়ল, কণ্ঠ ভাঙা কিন্তু স্পষ্ট। ইলা আমার হাত ছাড়বেন না। ইলা আরিয়ানের হাত চেপে ধরে বলল, মরণেও না। তারপর ইলা আরিয়ানের কপালে চুমু দিল। আরিয়ান চোখ বন্ধ করলো, শান্তির নিঃশ্বাস। এই প্রথমবার আরিয়ান ইলার স্পর্শ পেল। ইলা আল্লাহর উপরে সবকিছু ছেড়ে দিয়ে আরিয়ানকে মেনে নিয়েছে। আজ এই পরিস্থিতির জন্য কোনো না কোনোভাবে ইলা নিজেকে দায়ী করে। আপনি কাঁদছেন কেন? ইলা তাড়াতাড়ি চোখ মুছে ঠোঁট কামড়ে মাথা নেড়ে বলল, কই না তো, কাঁদছি না। আরিয়ান চোখ বুঝে হালকা হাসার চেষ্টা করলো। ব্যথায় মুখ কুচকে গেল। মিথ্যা বলবেন না, আপনি কাঁদলে আমার বুকটা বেশি ব্যথা করবে। ইলা চোখ ভিজে উঠলো। সে আর কিছু বলতে পারলো না, শুধু তার কপালের কাছে হাত রেখে দাঁড়িয়ে রইল। ডাক্তার ইশারা করতে ইলাকে বের হতে হলো। দরজা বন্ধ হওয়ার আগেও আরিয়ান ফিসফিস করে বলল, আমি বলছি না আপনি যাবেন না কোথাও। যাব না, একটু না, আপনি রেস্ট নিন, আমি বাইরে বসে আছি। পরের দিন আইসি থেকে আরিয়ানকে এইচডিইউতে শিফট করা হয়েছে। অবস্থা এখনও সিরিয়াস, কিন্তু লাইফ থ্রেট নেই। ইলা রাতভর 1 মিনিটের জন্য ঘুমায়নি। চেয়ারে বসে বসে ঘুম এসেছে, তবুও চোখ খোলা রেখেছে। হাতে এখনো বিয়ের দিন পরিয়ে দেওয়া আরিয়ানের ছোট্ট রিংটা ধরা। নার্স এসে ডাকলো ইলাকে।
ম্যাডাম আপনি ভেতরে যেতে পারেন, কিন্তু বেশি কথা বলবেন না। ইলা উঠে দাঁড়ালো, চোখে ক্লান্তি, মুখে ফ্যাকাশে রং, তবু চোখে একরাশ জেদ। ভেতরে ঢুকতেই আরিয়ান চোখ খুলল। আপনি এখনো আছেন? আমি তো ভেবেছিলাম আপনি হয়তো আমাকে বাচ্চার মতো সান্ত্বনা দিয়ে চলে গেছেন। আপনি যতদিন হসপিটালে আছেন আমি কোথাও যাচ্ছি না। কিন্তু আপনি তো দেখছি সারা রাত না ঘুমিয়ে কাটিয়েছেন। এভাবে চললে তো আমার বদলে আপনি রোগী হয়ে যাবেন। আপনি কথা বলবেন না, ডক্টর মানা করেছে। তাহলে আপনিও কথা বলবেন না? আমি শুনবো না আর কথাও বলবো না। এলা 1 সেকেন্ড থমকে গেল, তারপর বিরক্ত স্বরে বলল। এই অবস্থাতেও দুষ্টুমি যাচ্ছে না আপনার? আরিয়ান ঠোঁটের কোণে হালকা হাসি টানল। বাঁচলে তো দুষ্টুমি করবই। আপনি তো আগে এমন ছিলেন না, তাহলে হঠাৎ এমন ব্যবহার করছেন কেন? মাথাটা কি পাবনা চলে গেছে নাকি? আরিয়ান কষ্ট করে হাত তুলল। এলা সঙ্গে সঙ্গে তার হাতটা ধরে ফেলল। মাথার জায়গায় আছে। একা একা বোরিং হচ্ছে, তাই ভাবলাম আপনার সাথে টাইম পাস করি। কি আপনি আমার সাথে টাইম পাস করছেন? প্লে বয় লুচ্চা কোথাকার। বউয়ের সাথে টাইম পাস করলে বুঝি মানুষ লুচ্চা আর প্লে বয় হয়? এলা বউ কথা শুনে কিছুটা লজ্জা পেয়ে যায়। এলা মুখ ঘুরিয়ে নিয়ে রাগের স্বরে বলে। চুপ থাকুন, বেশি কথা বললে আমি চলে যাব। না না, যাবেন না। আমি কথা বলছি না, এই দেখুন একদম চুপ। 2 সেকেন্ডের পর আবার ফিসফিস। আরিয়ান বলল। কিন্তু আপনি রাগ করলে খুব সুন্দর লাগে দেখতে আপনাকে, ইলা ফুল। মিস্টার রাক্ষস প্লিজ চুপ থাকেন, না হলে আমি গেলাম। এলা ঘুরে দরজার দিকে যাচ্ছিল, হঠাৎ দেখে নার্স দূর থেকে তাকিয়ে হাসছে। দেখছি রুগী দ্রুত সুস্থ হয়ে উঠছে। এলা লজ্জায় মাথা নিচু করলো। আরিয়ান চোখ বন্ধ করে শান্ত স্বরে ইলাকে বলল। জানেন এই হাসপাতালের সবচেয়ে ভালো ওষুধটা আপনি। এলা তার কপালে হাত রেখে খুব আস্তে বলল। আপনি সত্যি অসুস্থ হয়ে গেছেন, সাথে মাথাটাও গেছে, আর আমি আপনাকে সুস্থ করেই ছাড়বো। আরিয়ান চোখ বন্ধ রেখে ফিসফিস করে বলল। তাহলে আমি তাড়াতাড়ি সুস্থ হব না আপনাকে বিরক্ত করার জন্য? একদম চুপ। আরিয়ানের ঠোঁটে শান্ত হাসি, মনিটরে বিপ বিপ শব্দের মাঝেও একটা জিনিস পরিষ্কার, এই মানুষটার একা নেই। এই লড়াইটা সে জিতবেই, কারণ তার পাশে আছে ইলা। এইচডিইউ রুমে বিকেলের আলোটা জানালার কাঁচ ভেঙে ভেতরে ঢুকেছে। এই সব কিছুর মাঝে ইলা একটা ট্রে হাতে ধীরে ধীরে এগিয়ে এলো। ট্রের উপর অ্যান্টিসেপটিক ক্রিম, গজ কটন, এগুলো নার্স নিয়ে আসছিল, কিন্তু ইলা নার্সের থেকে এগুলো নিয়ে বলে সে পারবে এগুলো করে নিতে, তাই নার্স বলে গেল। দেখছি রোগী দ্রুতই সুস্থ হয়ে উঠছে। হাত পায়ের ক্ষতগুলোতে আজ থেকে হালকা করে ক্রিম লাগাতে হবে, সাথে বুকটাতেও সাবধানে লাগাতে হবে। এই কারণেই নার্সকে এই কাজগুলো করতে দেয়নি, যেহেতু এখন আরিয়ান ইলার স্বামী, তো ইলা চায় না তার স্বামীকে কেউ টাচ করুক। ইলা মাথা নেড়ে সব বুঝে নিয়েছে, কিন্তু এখন দাঁড়িয়ে হঠাৎ তার বুকটা ধুকভুক করতে শুরু করলো। তবুও আরিয়ানের কাছে গেল, কিন্তু কোনো কথা না বলে চুপ করে দাঁড়িয়ে আছে। আরিয়ান আছু অবস্থায় তাকিয়ে আছে, চোখে সেই চেনা দুষ্টু ঝিলিক, ঠোঁটে ক্ষীণ হাসি। কি হলো, এত সিরিয়াস মুখ করে দাঁড়িয়ে আছেন কেন? ডাক্তার বলেছেন ক্ষতগুলোতে ক্রিম লাগাতে। ও, তাহলে আজ আমার কেয়ারটেকার আপনি। চুপ থাকবেন, বেশি কথা বললে আমি নার্স ডাকবো কিন্তু। আরিয়ান নাটকীয়ভাবে ঠোঁটে তালা লাগানোর ভঙ্গি করলো। ঠিক আছে, একদম চুপ। ইলা প্রথমে আরিয়ানের হাতের দিকে গেল। ইলার আরিয়ানের ক্ষতটা দেখে বুকের ভেতর কেমন মোচড় দিয়ে উঠল। ইলা খুব আলতো করে ক্রিম লাগাতে লাগলো। ব্যথা লাগছে। আরিয়ান চোখ বন্ধ করে শান্ত স্বরে বলল। নার্স হলে ব্যথা লাগে, কিন্তু আপনার হাতে লাগলে কিছুই মনে হচ্ছে না। ইলা কিছু বলল না, শুধু মনোযোগ দিয়ে কাজ করলো। তারপর পায়ের ক্ষত, একই যত্ন, একই নীরবতা নিয়ে ক্রিম লাগালো। সব শেষ করে ইলা দাঁড়িয়ে পড়লো। হঠাৎ বুঝলো আর একটা জায়গা বাকি, সেটা আরিয়ানের বুকে। ইলা চুপ করে দাঁড়িয়ে রইল, চোখ তুলছে না, কথা বলছে না। আঙুলগুলো অকারণে গজের কাপড় মুছড়ে যাচ্ছে। আরিয়ান ধীরে ধীরে চোখ খুলে তাকালো। কি হলো, এভাবে দাঁড়িয়ে আছেন কেন আবার? ইলা গলা খাকারি দিয়ে বলল। ওখানে মানে আপনার বুকে একটা ক্ষত আছে। ওটা লাগাবেন না? আরিয়ানের মুখে এই কথা শুনে ইলার কান লাল হয়ে উঠল। মানে আমি কিভাবে? আরিয়ান বুঝে ফেলল, তবুও দুষ্টু স্বরে বলল। ডাক্তার তো আপনাকে দায়িত্ব দিয়েছেন। ইলা চোখ নামিয়ে খুব আস্তে বলল। শার্টটা একটু খুলতে হবে যে। আরিয়ান চোখে মজা নিয়ে ধীরে ধীরে শার্টের বোতাম খুলতে লাগলো। প্রতিটা নড়াচড়া ইলার বুক ধুকভুক করছে। আরিয়ানের শরীর থেকে শার্ট সরতে ইলা অনিচ্ছা সত্ত্বেও চোখ তুলে তাকালো, এবং এক মুহূর্তের জন্য সে স্থির হয়ে গেল। আর্মির নিয়মিত ট্রেনিং আর জিমে গড়া শরীর দেখে চওড়া কাঁধ, শক্ত বুক, স্পষ্ট পেশির রেখা, ক্ষতের দাগ, তবুও সেই শরীরের ভেতর লুকানো শক্তি আর সাহস যেন চোখে পড়ছে। ইলা হঠাৎ চোখ নামিয়ে নিল। ইলার গাল লাল হয়ে গেছে, বুক কাঁপছে। আরিয়ান খুব শান্ত স্বরে বলল। ইলা ফুল, এত লজ্জা কেন?
ইলা রাগের স্বরে বলল। তাকাবেন না এভাবে আমার দিকে। কিন্তু আপনি তো তাকিয়েই ফেললেন আমার দিকে। ইলা কিছু না বলে কটনে ক্রিম নিল, হাত কাঁপছে। খুব আলতো করে আরিয়ানের বুকে ক্রিম লাগাতে লাগলো, যেন একটু বেশি চাপ পড়লে সে ভেঙে যাবে। তার আঙুলের স্পর্শে আরিয়ান চোখ বন্ধ করে ফেললো, নিঃশ্বাস একটু গভীর হয়ে এলো। আরিয়ানকে এভাবে দেখে ইলা ফিসফিস করে জিজ্ঞেস করলো, ব্যথা লাগছে? আরিয়ান চোখ বন্ধ রেখেই বলল, না, অদ্ভুত শান্তি লাগছে। আরিয়ানের মুখে এমন কথা শুনে ইলা কাজ শেষ করে দ্রুত হাত সরিয়ে নিল। হয়ে গেছে। আরিয়ান চোখ খুলে তাকালো। ইলাফুল, আপনি জানেন যুদ্ধের পরে সৈনিকের সবচেয়ে বড় শক্তি কি? কি? একটা নির্ভরযোগ্য হাত, যে হাতটা তাকে আবার বাঁচতে শেখায়। ইলার চোখ ভিজে উঠলো, সে আর কিছু বলল না, শুধু শার্টটা এগিয়ে দিল। আরিয়ান শার্ট পরতে পরতে মৃদু হাসলো। যদি আমি সুস্থ হয়ে যাই, তার পুরো কৃতিত্ব আপনার। আপনি সুস্থ হবেন, আমি থাকতে আপনার কিছু হতে দিব না। আমি আপনাকে সুস্থ করেই ছাড়বো। এইচডি রুমের বাতাসে তখন শুধু মনিটরের শব্দ নাই, দুটা হৃদয়ের নীরব প্রতিজ্ঞাও ভেসে বেড়াচ্ছে। 1 মাস পরে, 1 মাসের ভেতরে অনেকটা বদলে গেছে সবকিছু। এইচডি থেকে এখন আরিয়ান সাধারণ কেবিনে। আরিয়ান এখন হাঁটতে পারে, কথা বলতে পারে, শুধু শরীরটা এখনো দুর্বল। বুকের ক্ষত শুকাচ্ছে আস্তে আস্তে, হাত পায়ের দাগগুলো হালকা হয়ে এসেছে। আর সবচেয়ে বড় পরিবর্তন, দুজন দুজনের অনেকটা কাছে চলে এসেছে, কিন্তু কেউ কাউকে মনের ভাব প্রকাশ করেনি। এলা এই 1 মাসে নিজের অজান্তে আরিয়ানের অভ্যাস হয়ে গেছে। ওষুধের সময় মনে করানো, খাবার খাইয়ে দেওয়া, সবকিছুতেই যেন স্বাভাবিকভাবেই স্থির হয়ে উঠেছে। আরিয়ান বেডে আধশো অবস্থায় জানালার দিকে তাকিয়ে আছে। এলা পাশের চেয়ারে বসে ফল কেটে দিচ্ছে। হঠাৎ আরিয়ান চোখ ঘুরিয়ে তাকালো, ঠোঁটের কোণে দুষ্টু হাসি। এই যে ম্যাডাম, 1 মাসে আমার দিকে তাকানোর স্টাইলটা বেশ বদলে গেছে কিন্তু আপনার। বেশি কথা বলবেন না, ডাক্তার নিষেধ করেছে না বেশি কথা বলতে। এই 1 মাসে কতবার এই কথা বলবো? ডাক্তার কথা বলতে বারণ করেছে, কিন্তু ডাক্তার তো এটা বলেনি যে আপনার দিকে তাকালে হার্টবিট বেড়ে যাবে। ইলা থমকে গেল, ফল কাটা ছুরিটা একটু কেঁপে উঠল। আপনি আবার শুরু করলেন? শুরু তো সেদিনই হয়েছিল, যেদিন আপনার সাথে প্রথম দেখা হয়েছিল। কি ফ্ল্যাটিং বা ছেলে রে বাবা, প্রথম দিনে দেখেই নাকি জোরে একটা থাপ্পড় মেরে দিয়েছেন। কথাটা বলে ইলা মাথা থামিয়ে নিল, চোখে একরাশ ভয়, লজ্জা আর অদ্ভুত টান। ইলা এখনো পুরোপুরি স্বস্তিতে নেই, কারণ আরিয়ান তাকে ভালোবাসে, এটা সে বুঝে গেছে। কিন্তু এই ভালোবাসা এত গভীর, এত আগ্রাসী যে মাঝে মাঝে সে নিজেই ভয় পেয়ে যায়। আরিয়ান হঠাৎ হাত বাড়িয়ে ইলার আঙুলে টোকা দিল। এই যে এত সিরিয়াস কেন? আমি তো এখনো ঠিক মতো হাঁটতেও পারি না, ভয় পাওয়ার কিছু নেই। ইলা মনে মনে বলল। ভয়টা আপনার শরীর নিয়ে না, আপনার চোখ নিয়ে। আরিয়ান এক মুহূর্ত চুপ করে গেল, তারপর ধীরে বলল, এখন এই চোখেই তো আপনার বেঁচে থাকার কারণ। ইলার কিছু বলল না। ঠিক তখনই দরজায় নক। ভেতর ঢুকলেন সাজু আর অফিসার রায়হান, দুজনের হাতেই ফাইল। রায়হান হালকা হাসি দিয়ে বললেন, মেজর আরিয়ান খান। আরিয়ান ইশারা করে বাকিটা বলতে না দিয়ে চুপ করিয়ে দিল। মিলিটারি সবাই কম বেশি ইশারা ভালো করেই বুঝে, তাই আরিয়ান বলার সাথে সাথে রায়হান আর কিছু বলল না। আরিয়ান মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত এসেছে। আরিয়ান সোজা হয়ে বসার চেষ্টা করলো। ইলা তৎক্ষণাৎ বালিশ ঠিক করে দিল। তোমাকে 3 মাসের মেডিকেল লিভ দেওয়া হয়েছে, পুরো রেস্ট, কোনো ফিল্ড ওয়ার্ক না। আরিয়ান দীর্ঘশ্বাস ফেলল। 3 মাস মানে আমি বোরিং হয়ে যাব। আপনি একদম চুপ থাকবেন। আপনাকে ক্রিকেট খেলার জন্য ছুটি দেয়নি, রেস্ট করার জন্য ছুটি দিয়েছে। রায়হান হালকা হেসে কাগজ এগিয়ে দিলেন। রিলিজ পেপার আজই হসপিটাল ছাড়তে পারবে। ইলার বুকটা হালকা ধক করে উঠল। হাসপাতালে নিরাপদ দেয়াল ছাড়িয়ে বাইরে সে জানে, বাইরে মানেই বাস্তবতা। ইলার সবকিছু গুছিয়ে রেডি হয়ে নিল। হসপিটালের বাইরে আরিয়ান আর ইলা পাশাপাশি দাঁড়িয়ে আছে। হঠাৎ ইলা দেখতে পেল একপাশে দাঁড়িয়ে আছে এক মধ্যবয়সী নারী, চোখে অসত্য, হাতে একটা ব্যাগ। সে ফারহানা চৌধুরী, লিয়ানের মা। ইলা বুঝে ওঠার আগেই মহিলা এগিয়ে এসে আরিয়ানের হাত ধরে ফেললেন। বাবা, আমাকে ক্ষমা করো। তার কান্নায় আশেপাশের সবাই থমকে গেল। আরিয়ান হতভম্ব, ইলা কাপা চোখে তাকিয়ে আছে। আমার ছেলেটা অসুস্থ, আমি জানি ও ভয়ঙ্কর ভুল করেছে, কিন্তু ও খুনি না বাবা, ও শুধু ভুলভাল ভালোবাসতে শিখেছে। তিনি কাপা গলায় লিয়ানের অতীতের কথা বলতে লাগলেন। আবিদা, প্রতারণা, মানসিক ভাঙন, ট্রিটমেন্ট সব। ইলা চোখ নামিয়ে ফেলল। আরিয়ানের বুকের ভেতরটা ভারী হয়ে এলো। আমি ওকে দেশের বাইরে নিয়ে যাব ট্রিটমেন্টের জন্য, প্লিজ ওর নামে কেসটা করবে না। এক মুহূর্তে নীরবতা, তারপর আরিয়ান ধীরে ইলার দিকে তাকালো। ইলা কিছু বলল না, শুধু চোখে অনুরোধ। আরিয়ান ফোন বের করে সাজুকে কল দিল। স্যার, লিয়ানের নামে কোনো কেস ফাইল করবেন না, মেডিকেল গ্রাউন্ডে রিলিজ দিয়ে দেন। কল কেটে আরিয়ান ফারহানার দিকে তাকালো।
আরিয়ানের চোখে এবার আর দয়া নয়, কড়া সতর্কতা। আন্টি, শুধু আপনার জন্য আমি ছেড়ে দিলাম এবার, কিন্তু নেক্সট টাইম আমার ইলা ফুলের দিকে নজর দেয় যদি, আমি ওইখানেই ক্রস ফায়ার করবো। ফারহানা কাঁদতে কাঁদতে মাথা নেড়ে বললেন। আমি কথা দিচ্ছি বাবা, লিয়ান আর এমন ভুল করবে না। লিয়ানের মা চলে গেলেন, বাইরে দেখা গেল সবাই দাঁড়িয়ে আছে। আরিয়ানের বাবা মা, 2 বোন, ইলার বাবা মা, রায়েদ, পরি, আদিপ, হালিমা, সবাই। নাফিজা চোখ ভেজা কণ্ঠে বললেন, আমার ছেলেটা ফিরে এসেছে। ইলামা আমার ছেলের জীবনটা বাঁচিয়েছে। ইলা মাথা নিচু করল। ঠিক তখনই আদিপ এগিয়ে এসে বলল, ভাই, শুনলাম তোমার 3 মাস লিভ দিয়েছে। তার মানে কি জানো, এখন তোমাকে আমরা বোর করে মারবো। আমি তো আহত, বেশি হাসালে আবার অপারেশন লাগবে মাথায়। তাহলে অপারেশনের দরকার নেই, ইলাকে বলবো মাথায় বাড়ি দিতে, সব ঠিক হয়ে যাবে। হিলা লজ্জায় পরি পেছনে লুকালো। রায়েদ হাসতে হাসতে বলল, এলা সাবধানে থাকিস। এই লোকটা এখন অফিসে না যেতে পেরে সারা দিন তোর সাথে খিটখিট করবে। ঠিক বলছো ভাইয়া, তবে কথাটা অন্যভাবে হবে। মেজর সাহেব এখন ফুল টাইম রোমান্টিক মুডে থাকবে। আরিয়ান একটি সিরিয়াস হয়ে বলল, কি হচ্ছে এইসব এখানে? সবাই বড়রা আছে। ইলা মনে মনে নিজের মনে বলল, ইস, আসছে আমার ভদ্রলোক রে। এই 1 মাসে জানে হয়ে গেছে আপনি লুচ্চার পিএইচডি করা। আপনি কি কিছু বলছেন ইলা ফুল? ইলা চোখ তুলে তাকালো। এই প্রথম ভয়টা একটু একটু করে কমছে। হয়তো সে এখনো পুরোপুরি সাহসী হয়নি। কই না তো, আমি আবার কি বলবো। সবার থেকে বিদায় নিয়ে ঢাকা শহরের কোলাহল পেছনে ফেলে আরিয়ানরা আত্রাইয়ের উদ্দেশ্যে রওনা দিল। একটা গাড়িতে আরিয়ান, ইলা ড্রাইভার, আর অন্য গাড়িতে মেহরাব খান, নাফিজা, নোহা এবং নেহা। গাড়িগুলো যখন ধীরে ধীরে গ্রামের কাঁচা রাস্তায় ঢুকলো, ইলার বুকের ভেতর অদ্ভুত একটা অনুভূতি কাজ করছিল। নতুন জায়গা, নতুন পরিবেশ, তাই ইলা রিল্যাক্স হওয়ার জন্য জানালার বাইরে পাকা ধান নিয়ে যাচ্ছে সেটা দেখছে। দূরে পুকুরে কিছু লোক মাছ ধরছে। তাল গাছ, খেজুর গাছ, সবকিছু যেন একবারে নতুন জগৎ। ড্রাইভিং সিটে ড্রাইভার ড্রাইভ করছে, পাশের সিটে আতশোয়া হয়ে আরিয়ান বসে আছে। পিছনের সিটে ইলা জানালার ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে আছে। ড্রাইভার আয়নায় চোখে চোখ রেখে হাসলো। ভাবি, এইটাই আমাদের আত্রাই শহরের মতো ধুলোবালি নাই, কিন্তু মানুষের মনগুলো মাটির মতো সহজ সরল। ইলা একটু নার্ভাস হাসি দিয়ে বলল, আমি তো গ্রামেরই মেয়ে ভাইয়া, তবে আপনাদের গ্রামটা একটু বেশি সুন্দর। আরিয়ান চোখ বন্ধ রেখেই বলল, সমস্যা নেই, আমি তো আজকে আপনাকে আমাদের পুরো গ্রামটা ঘুরিয়ে দেখাবো। আপনি তো এখনো পুরো সুস্থ না। আপনাকে আগলে রাখার জন্য আমার পুরো সুস্থ হওয়া লাগে না, আমি আপনার জন্য সব সময় সুস্থ। ইলার গাল লাল হয়ে গেল। ড্রাইভার খুক খুক করে হাসলো। ভাই, একটু ব্রেক করেন। এমন কথা বললে গ্রামের ঢুকেই ভাবির হার্টবিট বেড়ে যাবে। গাড়িটা গ্রামের ভেতর ঢুকতেই কয়েকজন বাচ্চা দৌড়ে আসলো গাড়ির দিকে। এই যে আমাদের ক্যাপ্টেন আসছে, সাথে নতুন ভাবি আসছে। কথাটা যেন বাতাসের গতিতে ছড়িয়ে গেল চারদিকে। গাড়িটা একটা ছোট রাস্তায় ঢুকলো। দুপাশে লাইন লাইন করে লাগানো তাল গাছ, চারদিকে ধানের জমি। কেউ ধান নিয়ে যাচ্ছে, কেউ বা ধান কাটছে। এমন মনোমুগ্ধ করা পরিবেশ দেখতে দেখতে গাড়িটা একটা গেটের সামনে দাঁড়ালো। দারোয়ান গেট খুলে দিতে ইলা দেখতে পেল দোতলা একটা বাড়ি। বাড়িটা দূর থেকে আলাদা করে চোখে পড়ার মতো। সাদা আর হালকা কাঠের রঙে তৈরি বাড়িটা যেন চারপাশের সবুজের সঙ্গে মিশে আছে। বাড়ির চারদিকে বিস্তীর্ণ এলাকা জুড়ে সাজানো বিশাল বাগান। ঠিক যেন মনে হচ্ছে কেউ ধৈর্য আর সৌন্দর্য মিলিয়ে বাড়ির চারপাশে বাগান গড়ে তুলেছে। ইলা গাড়ি থেকে নেমেই দেখে প্রবেশপথে বাগানো পাথরের পথ। ইলা সেই রাস্তা ধরে হাঁটতে লাগলো। দুপাশে নিখুঁতভাবে ছাটা ছোট ছোট ঝোপ। পথ ধরে হাঁটলেই চোখে পড়ে নানা রঙের ফুলের সমারোহ। লাল পেওনি, হাজারি গোলাপের গাছ সারি সারি করে লাগানো, সাদা লিলি, বেগুনি অর্কিড আর হলুদ ডেইজি। এত এত ফুল দেখে ইলার কিছুক্ষণের জন্য শাওনের কথা মনে পড়ে যায়। সে এখন এখানে থাকলে হয়তো ফোন বের করে ভিডিও করা শুরু করে দিত। আরিয়ান ইলাকে এভাবে দেখে জিজ্ঞেস করলো, এই ইলা ফুল, এত এত ফুল দেখে কি নিজেকে হারিয়ে ফেললেন অন্য জগতে? তেমন কিছু না, এত এত ফুল দেখে একজনের কথা মনে পড়ে গেল। সেই লোকটা কি স্পেশাল কেউ? ছিল এক সময়, কিন্তু এখন না। ইলার কিছু না বলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর তার মাঝে বিশেষভাবে চোখে পড়ে গেল কাঠগোলাপের গাছগুলোর দিকে। সাদার হালকা গোলাপি রঙের মোটা পাপড়ি বাতাসে দুলে দুলে মিষ্টি ঘ্রাণ ছড়িয়ে দেয় চারদিকে। ইলার মনে পড়ে গেল আবার শাওনের কাঠগোলাপ নিয়ে করা ভিডিওগুলো।
আবার কিছু দূর যেতেই দেখতে পেল বাগানের এক কোণে ছোট্ট কৃত্রিম জলাশয়, স্বচ্ছ পানিতে ভাসছে পদ্মফুল, তার ধারে বাঁশ আর বনসাই গাছ সাজানো, ঠিক পাশে কাঠের তৈরি সুন্দর করে বানানো চেয়ার টেবিল, যেখানে বসে চা খাওয়ার সময়টা যেন ধীরে বয়ে যায়। চারপাশে কালার বাতি ঝোলানো, লাইট সন্ধ্যা নামলেই বাগানটাকে রূপকথার মতো করে তোলে। সামনে দেখা যায় দোতলার ব্যালকনিতে একটা দোলনা, সেখান থেকে হয়তো পুরো বাগানটা স্পষ্ট দেখা যায়। এত সব জিনিস দেখতে দেখতে ইলা প্রবেশের দরজায় চলে আসলো। ইলা দেখে দরজার পাশে দাঁড়িয়ে আছে কয়েকজন মহিলা, তাদের কারো হাতে পান, কারো হাতে মিষ্টির প্লেট। ইলা সিঁড়ি দিয়ে উপরে উঠতেই একদল মহিলা একসাথে তাকিয়ে রইল। নতুন বউ দেখার সেই কৌতূহলী দৃষ্টি মাথা থেকে পা পর্যন্ত তারা ইলাকে দেখছে। একজন বয়স্ক মহিলা ফিসফিস করে বলল, মুখটা কেমন ফর্সা রে, এ তো আমাদের ক্যাপ্টেনের সাথে অনেক সুন্দর মানিয়েছে রে। আরেকজন বলল, চুপ কর, চোখ লাগবে, এমন ভাবে বলতে হয় না, তার থেকে বল মাশাআল্লাহ। মহিলাদের পাশ কাটিয়ে একজন ভদ্র মহিলা এগিয়ে এসে ইলার কপালে টিপ দিয়ে দিল ছোট একটা। সে হচ্ছে আরিয়ানের ছোট চাচার বউ মিনা। মাশাআল্লাহ, লক্ষ্মী বউ আমাদের। ইলা এই সব দেখে অপ্রস্তুত হয়ে হাসলো। আরিয়ান ধীরে ধীরে ইলার কাছে আসলো। সবাই সম্মান করে জায়গা করে দিল আরিয়ানকে। তা মেজর সাহেব, আপনার শরীর এখন কেমন? ভালো আছি চাচি, আপনাদের দোয়ায়। ঠিক তখনই এক কিশোরী ফিসফিসি করে বলল, ভাবি কি খুব লাজুক নাকি? ইলা শুনে ফেললো কথাটা, কিন্তু কিছু বলল না। ইলা আরিয়ানের দিকে তাকালো। আরিয়ান চোখ টিপে বলল, তোমাদের ভাবি লাজুক না, শুধু আমাকে ছাড়া কম কথা বলে। আরিয়ানের কথা শুনে সবাই হেসে দেয়। ইলা তাকিয়ে রাগে চোখে তাকালো। সেই সময় আবার গাড়ির হর্ন বাজলো। সবাই পেছনে তাকালো দেখে মেহরাব খানরাও চলে এসেছে। সবাই জানে আরিয়ানের বাবা অনেক রাগী, আর এখন যদি দেখে নতুন বউকে এভাবে দাঁড়িয়ে রেখেছে তাহলে অনেক রাগ হবে। তো ইলাকে নিয়ে সবাই ভেতরে গেল। ড্রয়িং রুমে ইলাকে আলাদা করে বসানো হলো। চারপাশে গ্রামের মহিলা ও মেয়েরা ঘিরে ধরেছে। সবার অনেক প্রশ্ন। কোথাকার মেয়ে? সে কি রান্না পারো? মেজর সাহেবের রাগ কি সহ্য করতে পারবে? এভাবে প্রশ্নের বন্যা বইয়ে দিচ্ছে সবাই। ইলা এত এত প্রশ্ন শুনে ঘাবড়ে যায়, তবু একটু কাপা গলায় বলল, আমি চেষ্টা করব সবকিছু মানিয়ে নেয়ার। একজন হেসে পড়ল। নতুন বউ মানেই এমন। হঠাৎ একজন ছোট মেয়ে বলল, ভাবি ক্যাপ্টেন আবার আমাদের মতো আপনাকেও মারবে না তো? মেয়েটার এই একটা কথা শুনে ঘরে হঠাৎ হাসির রোল পড়ে গেল। ইলা লজ্জায় লাল হয়ে গেল, কারণ ইলা অলরেডি তাদের ক্যাপ্টেনের কাছে অনেকবার মার খেয়ে গাল লাল করে ফেলেছে। ঠিক তখনই দরজার কাছে দাঁড়িয়ে থাকা আরিয়ান গম্ভীর স্বরে বলল,